আশা করি আমার প্রশ্ন দেখা যাচ্ছে। প্রশ্ন না, আমার স্লাইড দেখা যাচ্ছে। ঠিক আছে, আমরা তাহলে আমাদের আজকের আলোচনা শুরু করে দিচ্ছি এবং ক্লাসটি যেহেতু পিটুয়ে লাইভেও যাবে, আমরা লাইভটাও শুরু করে দিতে পারি। আমি জাস্ট 1 মিনিট সময় নিচ্ছি সবার থেকে। প্রাইমারির চাইতে বিভিন্ন মন্ত্রণালয়ে আগ্রহ। শোনো, পড়া সবগুলোই একই। তোমার বাংলা, জিকে, ইংলিশ, ম্যাথ। হ্যাঁ, তোমাকে জিজ্ঞেস করা হলো রবীন্দ্রনাথের জন্মসাল কখন। এটা তোমার প্রাইমারি তো উত্তর যেটা হবে, অন্যান্য মন্ত্রণালয়েও একই উত্তর হবে। তারপর ধরো বাংলা ব্যাকরণ থেকে প্রশ্ন আসতে পারে। তারপর হচ্ছে ইংলিশ গ্রামার থেকে প্রশ্ন আসে, এগুলো তো কোনোভাবে চেঞ্জ হবে না, তাই না? বাংলা, ইংলিশ, ম্যাথ, জিকে, এগুলো হচ্ছে কমন প্রতিটা পরীক্ষার জন্য। ঠিক আছে, আমরা শুরু করে দিচ্ছি আমাদের আজকের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ। আমি তানহিকান তানহা। প্রথমে যদি আমার পরিচয় দিই, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি বাংলায়। আর হচ্ছে প্রথম দিকে 2 বছর বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজে ছিলাম চট্টগ্রামে। আর শুরু থেকেই হচ্ছে পিটুয়ের সাথে আছি, পিটুয়ের বাংলা ক্লাস প্রথম থেকেই নিচ্ছি। তো এবার প্রথমবারের মতো কোভিডে খুব স্বল্প পরিসরে আমরা কোচিং করিয়েছিলাম, সেটা আসলে বলার মতো না। আমরা মূলত বিসিএস নিয়েই মানে বড় পরিসরে কাজ করি। তো প্রথমবারের মতো হচ্ছে মানে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার কোর্স আনতে যাচ্ছি আমরা। বলা যায় খুব বেশি এক্সাইটেড। হ্যাঁ, আচ্ছা। তো আমরা শুরু করার আগে কিছু আলোচনা করব। তার আগে একটু দেখি, আজকে যখন মানে এই পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করব, তখন আমি খুব আবেগী হয়ে গিয়েছিলাম। আমার প্রাইমারি স্কুলের সবকিছুই মনে পড়ে যাচ্ছিল, যে প্রাইমারি স্কুলে পড়তাম। হুম। তারপরে তখন কি করলাম, ওই ফেসবুক থেকে আমাদের স্কুলের একটা পেজ আছে, ওই পেজ থেকে ছবি নিয়েছিলাম আমাদের স্কুলের। বামে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের স্কুল। আর ডানে বর্তমান দিনের শিক্ষার্থীদের দেখা যাচ্ছে। এটাতেই পড়াশোনা করেছিলাম, তখনও এমনই ছিল। একটা ভবন ছিল, পাশে আরেকটা ভবন ছিল। আর এখানে দেখা যাচ্ছে শিক্ষক মন্ডলীদের। তো মজার বিষয় হচ্ছে, এখানে শিক্ষকদের মধ্যে একজন হচ্ছে আমার মা। তো যেখানে আমি পড়াশোনা করেছি সেখানে আমার মাও শিক্ষক, আবার আমার দাদাও প্রধান শিক্ষক ছিলেন। শিক্ষক পরিবার থেকেই উঠে আসা। তো এগুলো সবগুলোই মনে পড়ছিল। আর দেখা যায় সাধারণত যে কোনো স্মৃতি বা মানে যদি খুব গভীরভাবে আলোড়িত করে শিক্ষা জীবনের, দেখবো যে প্রাইমারি স্কুলের বন্ধুরা, তারপর এরা সারা জীবনই থেকে যায় অনেকটা, তাই না? এটা হচ্ছে দক্ষিণ মগধারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটা হচ্ছে সন্দ্বীপের। হ্যাঁ। আচ্ছা, যাই হোক। তো এটা আসলে অনেকে মনে করে থাকে, যে বলে শিক্ষকতা হচ্ছে মহান পেশা। আমার আসলে শুধু মহান পেশা মনে হয় না, আমার মনে হয় যে একটা ভালোবাসার পেশা। মানুষ এক জীবনে যা খুঁজে বেড়ায়, ভালোবাসাই তো খুঁজে বেড়ায়। হ্যাঁ। ওই শিক্ষার্থী থেকে তোমার যারা, যাদের পড়াবা, যারা শিক্ষার্থী, মোটামুটি মৃত্যু পর্যন্ত তাদের ভালোবাসা পাওয়া যায়। আমি অন্তত এটা বুঝি। সব মানে এই যে আমার কয়েকদিন আগে জন্মদিন গেল, দেখা গেল মন খারাপ ছিল কিছুটা, হয়তো। কিন্তু দেখা গেছে আমার স্টুডেন্ট যারা, তারা হচ্ছে আমার মন খারাপ করে থাকতে দেয়নি। কেউ মেসেজ দিচ্ছে, কেউ উপহার নিয়ে আসছে। তা আমার দাদাও যেহেতু প্রধান শিক্ষক ছিলেন, আমি দেখতাম একদম বৃদ্ধ বয়সেও ওনার জন্য অনেক ওনার 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 যারা স্টুডেন্ট তারাও তো অনেকটা বৃদ্ধ, কারণ আমার দাদা প্রায় 90 বছর, 100 বছরের কাছাকাছি বেঁচে ছিলেন। তারপরে দেখতাম কখনো শাল নিয়ে আসছে, কখনো জামা কাপড় নিয়ে আসছে, কখনো ফুল নিয়ে আসছে, কখনো খাবার নিয়ে আসছে বিভিন্ন দেশ থেকে, অন্যান্য দেশে যারা থাকে, বিদেশ যারা থাকে। তা আমার খুব অবাক লাগতো, কত আগে পড়েছে, হয়তো 60-70 বছর আগে পড়েছে। হ্যাঁ, আমার দাদার কাছে এখনো আসে। যাই হোক, এটা হচ্ছে আমাদের মানে শিক্ষকতা বিষয়টা আসলে শুধু যে সম্মান, সম্মানের চাইতে আমার মনে হয় ভালোবাসা অনেক বেশি জড়িত এটার সাথে। ঠিক আছে, তা আমরা আমাদের মূল যে আলোচনা সেটাতে চলে যাচ্ছি। আজকে যেহেতু আমি প্রশ্ন বিশ্লেষণ করব, তো এর আগে একটু ছোট্ট করে আমরা জেনে নিই যে নিয়োগ বিজ্ঞপ্তিটা রিসেন্টলি হয়েছে প্রাইমারি স্কুলের জন্য। সেখানে প্রধান শিক্ষকও, তোমার প্রধান শিক্ষক পদের নাম, সেখানে পদ সংখ্যা হচ্ছে 1122টি, এবং প্রধান শিক্ষকের যে সিলেবাস সহকারী শিক্ষকের সাথে এটা খুব একটা পার্থক্য নেই, একই রকম। তো আবেদনের যোগ্যতা আমরা সবাই জানি, স্নাতক বা সমমানের ডিগ্রি। আর বয়স সীমা হচ্ছে 32 বছর। আবেদনের শুরু হচ্ছে 21 সেপ্টেম্বর 2025। এটা আমি অনেক সময় দেখেছি, আমরা যেহেতু বিসিএস এর কোচিং করাই, অনেক হচ্ছে আবেদন করব 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 করতে গিয়ে সময় চলে যায়। হ্যাঁ, এটা যেন কখনো না হয়। হ্যাঁ, অবশ্যই আবেদনের সময় থাকতেই তোমরা সবাই আবেদন করে ফেলবা। আবেদনের শেষ সময় হচ্ছে 20 অক্টোবর 2025, আর শুরু হবে দুপুর 12টা থেকে, আর শেষ হবে মেবি সন্ধ্যা 6টায়। তো এখানে একটা বিষয় আমরা একটু খেয়াল করি, মানবন্টনটা, সেটা হচ্ছে নর্মালি হচ্ছে 80 নম্বরের এমসিকিউ।
লিখিত পরীক্ষা, মানে 80 নম্বরের। এই কিন্তু আমরা এবার দেখলাম সেটা হচ্ছে 90, মৌখিক হচ্ছে 10, আগে মৌখিক ছিল হচ্ছে 20, এবার আমরা দেখলাম মৌখিক হচ্ছে 10 আর এমসিকিউ হচ্ছে 90। এটা একটা মানে খুব ভালো একটা সুযোগ যে শুধু এমসিকিউর মাধ্যমে যদি নিয়োগ পেতে পারো, কারণ রিটেনের আলাদা করে প্রিপারেশন নেওয়া লাগছে না। আর এখানে অনেকেই আছো যারা হয়তো, বিশেষ করে মেয়েরা, তোমার সাংসারিক কাজকর্ম বা বাচ্চা, এর জন্য অনেকে প্রিপারেশন নিতে পারো না, তাদের জন্য রিটেনটা দেখা যেত আরো কঠিন হয়ে যেত প্রিপারেশন নেওয়া। সেখানে যদি একটু ভালোভাবে পড়তে পারো, মূল বিষয়গুলো বুঝে পড়ো, একটু গুছিয়ে পড়ো, তাহলে মোটামুটি মানে চলে আসার সম্ভাবনা অনেক বেশি। কারণ সবাই ভাবে আমার হবে না। অনেকে পরীক্ষা দেয়, আমরা দেখেছি বিসিএস অনেকে পরীক্ষা দেয়, কিন্তু সবাই ভাবে আমার হবে না। আর ধারাবাহিকতা থাকে না পড়াশোনার, অথবা অনেকে গুছিয়ে পড়তে পারে না। হ্যাঁ, তা আমাদের এখানে আসছে তো সেই দায়িত্বটা আমাদের, মানে আমাদের পিটিওর জাহাজে চললে গন্তব্যে পৌঁছে দেওয়ার দায়িত্বটা হচ্ছে আমাদের, তোমরা হচ্ছে শক্ত করে বসে থাকতে হবে, এটাই। আচ্ছা, তাহলে আমরা দেখি সময় হচ্ছে 90 মিনিট, এটা নিয়ে আর আমরা দেখছি না। আমি যেহেতু বাংলা পড়াবো, বাংলার টিচার, তাহলে আমরা বাংলা নিয়ে আলোচনা করি, কি বলো? আচ্ছা, বাংলার গুরুত্ব কতটা, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় বাংলার গুরুত্ব কতটা? বাংলার গুরুত্ব কোনটাতে নাই, মানে কোন পরীক্ষায় নাই, আমাকে একটু বলতে পারবা? বাংলার গুরুত্ব কোথায় নাই বলো? মানে বিসিএস বলো, অন্যান্য সরকারি চাকরির পরীক্ষা বলো, হ্যাঁ, তারপর প্রাইমারি বলো, সব জায়গাতেই হচ্ছে কি, অবশ্যই বাংলার গুরুত্ব আছে। গুরুত্ব আছে না, অনেক বেশি। তবে শোনো, পড়া কিন্তু একই। গ্রামার গ্রামার কি চেঞ্জ হবে? ধরো একটা সন্ধি দিল, সেই সন্ধি তোমার প্রাইমারির জন্য যেমন বিসিএস এর জন্য একই। হ্যাঁ, সেটা তোমার প্রকৃতি প্রত্যয় বলো, সমাস বলো, বা যেটাই হোক। তারপর হচ্ছে তোমার সাহিত্যের ক্ষেত্রেও সেম। ধরো চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয়েছে, এটা বিসিএস এর জন্য যে উত্তর, প্রাইমারির জন্য একই উত্তর। আমরা অনেক ভয় পেয়ে যাই যে আসলে আমি কি পারবো? অবশ্যই পারবে। তাহলে আমরা একটু দেখি বিগত বছরগুলোতে তোমার মোট নম্বর ছিল 75, 75-এর মধ্যে বাংলা 17 নম্বরে ছিল। যেহেতু 2-3 ধাপে প্রশ্ন হয় এখানে, গড়ে বলা হচ্ছে, তাহলে তারপর 2022-এ মোট নম্বর 80, 80-এর মধ্যে বাংলা ছিল 20, 2019-এ 80 আর হচ্ছে 20, এবার থাকবে হচ্ছে 25, 25 নম্বরের প্রশ্ন থাকবে। এখান থেকে আগে হচ্ছে সাহিত্যের দেখা যেত তোমার 4-5টা প্রশ্ন আসতো, আর বাকিগুলো হচ্ছে গ্রামার থেকে আসতো। গ্রামার থেকে বেশি, আমরা গ্রামারের দিকেই বেশি জোর দিব, হ্যাঁ, প্রাইমারির ক্ষেত্রে। তো সাহিত্যকে জোর দিব না, আসলে প্রতিটা প্রশ্নই হচ্ছে গুরুত্বপূর্ণ। সাহিত্য জোর দিব, আমরা সবসময় ভাবি আচ্ছা গ্রামারে জোর দিই, সাহিত্যে জোর না দিই। এটা যেহেতু প্রতিযোগিতামূলক পরীক্ষা, আমরা কখনো কোনো কিছু বাদ দেওয়ার চেষ্টা করব না। কেন বলি? গুছিয়ে পড়বো, বাদ দেওয়া মানে, বাদ না দেওয়া মানে এই না যে গণহারে আমি সব পড়ে ফেলবো, সব ভুলে যাব। বিষয়টা কিন্তু তা না। হ্যাঁ, আমরা এমন ভাবে পড়বো যেন আমাদের সর্বোচ্চ কমন আসে, এবং আমরা সর্বোচ্চ মার্কস পাওয়ার, কাছাকাছি মার্কস পাওয়ার চেষ্টা করি, যেন আমরা নিয়োগ পেতে পারি। হুম। তো এখানে দেখা যাচ্ছে তোমার সাহিত্য থেকে প্রশ্ন কম, এটা কিন্তু একটা ভালো বিষয়। কেন বলি? সাহিত্যের তো আসলে সাগর বলা যায়, তাই না? মানে সীমা পরিসীমা নাই। তো সীমা পরিসীমা নাই যেহেতু, সেটা আমরা সীমার মধ্যে আবদ্ধ করার চেষ্টা করব। আর হচ্ছে ব্যাকরণ, ব্যাকরণ যেহেতু একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে আবদ্ধ, তোমার সেটা অনেকটা ম্যাথের মতো, তাহলে আমরা যদি ব্যাকরণ ভালো করে পড়ে ফেলি, সেখান থেকে অবশ্যই একটা ভালো মার্কস আসবে। তাহলে ব্যাকরণে যেহেতু নাম্বার বেশি, এটা আমি মনে করি ভালো। হ্যাঁ। আচ্ছা, এখন আসো অধ্যায়ভিত্তিক প্রশ্ন বিশ্লেষণ। যদি আমরা দেখি, এটা প্রবাল স্যার রিসেন্টলি একটা ক্লাস হয়েছিল, মেবি 2-3 দিন আগে, তখন তিনি এটা, এই চারটা দেখিয়েছিলেন, বিশ্লেষণ করে দেখিয়েছিলেন। তারপরে আমরা যদি আরেকবার দেখি, যেমন ধ্বনীয় বর্ণ, এখান থেকে 4টা প্রশ্ন, 4টা মানে আসলে 3 ধাপে যেহেতু পরীক্ষা, সেহেতু আমরা তার মানে একটা একটা করে, বা দুটো, কোনো পরীক্ষা হয়তো দুটো আসছে, হ্যাঁ। তারপর 2022 সালে আসছে দুটা, তার মানে আমরা দেখতে পাচ্ছি ধ্বনীয় বর্ণ থেকে প্রশ্ন থাকে। শব্দের শ্রেণী বিভাগে 3টা প্রশ্ন, মানে 3 ধাপে 3টা, তা এখানেও 3 ধাপে 3টা 22 সালে, তার মানে বুঝতে পারছি শব্দের শ্রেণী বিভাগ থেকে মিনিমাম একটা প্রশ্ন থাকে। সন্ধি, সন্ধি থেকেও একটা প্রশ্ন থাকে, বুঝাই যাচ্ছে, যেহেতু 3 ধাপে করে প্রশ্ন, প্রশ্ন হয়তো 2-1বার থাকে না। সমাস থেকে 3টা, হ্যাঁ, 3 ধাপে 3টা মানে একটা করে প্রশ্ন ছিল। কারক থেকে 4টা, মানে তোমার যেহেতু 3 ধাপে, মানে কোনো একটা পরীক্ষা হয়তো দুটো আসছিল, তাই না? প্রত্যয় থেকে 2023-24-এ কোনো প্রশ্ন আসে নাই, অনেকে খুশি হয়ে যাবে। প্রত্যয়, সমাস, এগুলো অনেকের কাছে এত কঠিন লাগে, আশা করি কঠিন লাগবে না, আমরা সংক্ষেপে বুঝাই পড়াই দিব, আশা করি আর সমস্যা হবে না। হ্যাঁ, 2022-এ আবার 3টা আসছে, মানে এটা দেখে আবার অনেকে হতাশ হবে। তারপর উপসর্গ, উপসর্গ থেকে 3টা প্রশ্ন আসছে, 22-এ কোনো প্রশ্ন ছিল না। বানান, বানান খুব ইম্পর্টেন্ট, বানান থেকে একটা, আর 22-এ হচ্ছে 5টা। বানান যে আসলে কি শুধু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট? না, বানান হচ্ছে আমাদের মানে প্রাত্যহিক জীবনের জন্য ইম্পর্টেন্ট। এই যে তোমরা এখন কমেন্ট কমেন্ট করছো, তাহলে কি এখানে বানান ইম্পর্টেন্ট না? অবশ্যই ইম্পর্টেন্ট, তাই না? আচ্ছা, তারপর আরো কিছু প্রশ্ন আমি দেখি, যেমন বাক্য শ্রেণী বিভাগ, মানে বাক্য প্রকরণ থেকে, বাক্য শুদ্ধি থেকে,
তাও প্রশ্ন আসছে। দ্বিরুক্ত শব্দ থেকে আসে নাই দেখতে পাচ্ছি। জ্যোতি চিহ্ন থেকে একবার আসছে, অর্থাৎ 2 ধাপে 2টা প্রশ্ন ছিল, একটা একটা করে। পদ প্রকরণ থেকে 2022-এ 4টা প্রশ্ন আসছে। আর বাচ্চু থেকে 2023-24 একটা প্রশ্ন আসছে, একটা ধাপে। ওকে, এগুলো হচ্ছে বুঝে পড়ার মতো কিছু বিষয় আছে ব্যাকরণে, যেগুলো হচ্ছে আমরা মুখস্থ করতে হবে। সেগুলোকে আমরা বলবো বিরোচন বিরোচন অংশ। এখন এই যে বিরোচন অংশ, যেগুলো হয়তো একটু একটু বোঝানোর আছে, কিন্তু বেশিরভাগই হচ্ছে মুখস্থ করার। এখন মুখস্থ করার বিষয়টা সেটা কেমন? বেশিরভাগ ক্ষেত্রে আমি যেটা দেখি, মানে আমার অভিজ্ঞতা থেকে গত কয়েক বছরের, একবার পড়বে। ধরো পারিভাষিক শব্দ একবার পড়লো, একবার পড়ার পর কানের কাছে ঘ্যান ঘ্যান করবে, ম্যাম মুখস্থ হয় না, মুখস্থ হয় না, ম্যাডাম মনে থাকে না, ম্যাডাম মনে থাকে না। আচ্ছা, একবার পড়লে কি মনে থাকে কারো? হুম একবার শুনলে, একবার পড়লে, একবার বললে কি আসলে মনে থাকে? কারণ আমাদের তো অনেক কিছুই মনে রাখতে হয়। তাহলে এত কিছুর মধ্যে পারিভাষিক শব্দ তুমি একবার পড়ছো, সবগুলো মনে থাকবে? থাকবে না। তাহলে যেটা করতে হবে, ধরো তুমি এখন একবার পড়লা, আবার পরীক্ষার আগের দিন একবার পড়লা, তাও হবে না। যেটা করতে হবে, সবসময় এটা প্র্যাকটিস করতে হবে অল্প অল্প করে। এটা শুধু বাংলার ক্ষেত্রে না, এটা ইংলিশের ক্ষেত্র। ভোকাবুলারি, তারপর আরো যা যা আছে মুখস্থ করার মতো, সেগুলো সবসময় বুঝে বুঝে পড়তে হবে। তাহলে দেখতে পাচ্ছি সমার্থক শব্দ। সমার্থক মানে একই অর্থ। মা, আম্মা, হ্যাঁ, এগুলো কি? এগুলোর একই অর্থ, সম অর্থ, একই অর্থ, এক কথায় প্রকাশ। মানে আমরা কি করব এটাকে এক কথায় প্রকাশ করব। পঙ্কে যেটা জন্মে, মানে যেটা কাদাতে জন্মে, সেটা কি? পঙ্কজ। হুম বাগধারা, 3টা প্রশ্ন তোমার 23-24-এ। মানে দেখা যাচ্ছে এগুলো থেকে অবশ্যই প্রশ্ন থাকে। বিপরীত শব্দ 3টা, পারিভাষিক শব্দ একটা। তার মানে আমরা দেখতে পাচ্ছি বিরোচন অংশ খুবই গুরুত্বপূর্ণ। বিরোচন অংশ থেকে সবসময় প্রশ্ন থাকে। তাহলে কি করবা? কিভাবে পড়বা? একটা কাজ করতে পারো, আমি সবসময় যেটা করে দেই আমার স্টুডেন্টদেরকে, সেটা হচ্ছে আমরা যখন পরীক্ষা নেই, তো আমি একটা চার্ট করে দেই। সেই চার্টটা একটু দেখাই ছোট্ট করে, এই যে, অর্থাৎ ডেইলি টার্গেট দিয়ে দেই, একটা একটা চার্ট করে দিই। সেই চার্টটাতে কেমন হবে তোমার? ধরো আজকে দিন 11 তারিখ, পরিভাষা এ থেকে বি পর্যন্ত পড়লো, বিপরীত শব্দ হচ্ছে অ থেকে ও পর্যন্ত পড়লো। আবার ধরো 12 তারিখ, পরিভাষা সি থেকে ই পর্যন্ত পড়লো। মানে প্রতিদিন অল্প অল্প করে পড়বে। তাহলে প্রতিদিন যদি অল্প অল্প করে পড়ে, তাহলে মোটামুটি সবগুলো কি হয়ে যাবে তোমার? একবার শেষ হবে। এরপর আবার সে তারিখটা নিজে চেঞ্জ করে কি করবে? তারিখটা নিজে চেঞ্জ করে দিয়ে আবার প্রতিদিন অল্প পড়বে। সব মিলে দিনে কয় মিনিট লাগবে? 10 মিনিট হয়তো লাগবে। কিন্তু এই 10 মিনিটের জন্য তোমার যদি বিরোচন অংশটা মোটামুটি পড়া হয়ে যায়, সেটা যে কোনো চাকরির জন্যই তোমার কাজে দিবে। তাহলে এটা কেন করবা না তুমি? করা উচিত কিনা? অবশ্যই উচিত। এটা হচ্ছে শুধু কমেন্ট করবা যে উচিত, কিন্তু আসলে ফলো করবা না। অনেকে হচ্ছে ফলো করে না, যে ফলো করে সেই হচ্ছে সফল হবে। ওকে, তাহলে আমরা বিরোচন অংশের জন্য এই কাজটা করতে পারি। একটা ডেইলি টার্গেট সেট করব, এরপর হচ্ছে ডেইলি সেটা পড়ে ফেলবো। ওকে, এরপর আসি সাহিত্য। সাহিত্য থেকে কেমন প্রশ্ন আসে? সাহিত্য থেকে যেহেতু অল্প প্রশ্ন আসে, 5-6টা, হ্যাঁ, এবার হয়তো আরেকটু বেশি আসতে পারে। সেগুলো কেমন? সেটা হচ্ছে সাহিত্যকর্মের রচয়িতা। যে কোনো একটা গ্রন্থের নাম দিবে, বলা হবে যে এটা রচয়িতাকে। হুম তারপর হচ্ছে উক্তি পংক্তি থাকতে পারে। তোমার রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতার পংক্তি দিয়ে দিতে পারে, কাজী নজরুলের থাকতে পারে। হ্যাঁ, ছদ্মনাম উপাধি, আমরা জানি এক একজন লেখক তাদের এক এক ধরনের ছদ্মনাম। হ্যাঁ, যেমন ধরো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ওনার ছদ্মনাম হচ্ছে অনিলা দেবী। রবীন্দ্রনাথ ঠাকুর ভানু সিংহ। হ্যাঁ, তাহলে এই যে ছদ্মনাম উপাধি, তাহলে এগুলো থেকে আমরা দেখতে পাচ্ছি একটা প্রশ্ন ছিল গত বছর 2023-24-এ, চরিত্র গ্রন্থের উপজীব্য। এটা কিন্তু ইম্পর্টেন্ট, একটু দেখো। বিভিন্ন গল্প বলো, উপন্যাস বলো, সেখান থেকে চরিত্র আসতে পারে। হুম আবার গ্রন্থের উপজীব্য, ধরো গ্রন্থের উপজীব্য মানে কি? ধরো বলা হলো যে একটা গ্রন্থের নাম দেওয়া হলো, ধরো উপমহাদেশ আল মাহমুদের। তো বলা হলো যে এটা প্রেক্ষাপট কি, মানে এটা কোন বিষয়ের উপর লেখা হয়েছে। হ্যাঁ, তা অথবা বলা হলো যে কর্ণফুলী, হ্যাঁ, এটা প্রেক্ষাপট কি বা কাদের নিয়ে লেখা হয়েছে। হ্যাঁ, উপজাতীয়দের নিয়ে। আবার উপমহাদেশ আল মাহমুদের, সেটা হচ্ছে তোমার মুক্তিযুদ্ধ ভিত্তিক। তাহলে এই ধরনের উপন্যাসগুলো, যেমন হাঙ্গর নদী গ্রেনেড, তাহলে কিসের উপর? হাঙ্গর নদী গ্রেনেড, এটা হচ্ছে তোমার মুক্তিযুদ্ধের উপর, রাইট? তারপর চর্যাপদ, বাংলা সাহিত্যের সবচেয়ে পুরাতন নিদর্শন। হ্যাঁ, অর্থাৎ বাংলা সাহিত্যের আমরা যদি কবিতা পাই, সেটা সবচেয়ে পুরাতন যে কবিতাটা পাচ্ছি, সেগুলো কি? কবিতা বলো, গান বলো, পদ বলো, সেটা হচ্ছে চর্যাপদ। তাহলে এটা হচ্ছে একদম মানে অবশ্যই পড়তে হবে। খুবই ইম্পর্টেন্ট, 2টো প্রশ্ন আসছে, আবার 2022-এও একটা প্রশ্ন আসছে। এরপর হচ্ছে জন্ম মৃত্যুসাল। এটা থেকে কম আসে, জন্ম মৃত্যুসাল আমরা সবার দেখবো না, খুব গুরুত্বপূর্ণ কয়েকজনের দেখবো। জনক বা প্রবর্তক, জনক বলতে যেমন ধরো ছোট গল্প, তাহলে বাংলা সাহিত্যে প্রথম ছোট গল্প কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, তাহলে তিনি ছোট গল্পের জনক। আবার ধরো গীতি কবিতা, গীতি কবিতা প্রথম কে লিখলো? বিহারীলাল, তাহলে বিহারীলাল হচ্ছে গীতি কবিতার জনক। এই ধরনের প্রশ্ন থাকতে পারে, তবে কম, সংখ্যায় কম, দেখো মাত্র একটা একটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই বিষয়গুলো যদি আমরা মোটামুটি গুছিয়ে পড়ি,
না, আমাদের মানে আর কেউ আটকাতে পারবে না, তাই না? আচ্ছা, এরপর দেখি। আচ্ছা, এটা ডেইলি টার্গেট, এটা অলরেডি বলেছি। আমরা কিছু প্রশ্ন সলভ করবো এখন। আমরা একটু দেখি, হ্যাঁ? আমরা সবাই প্রস্তুত আশা করি। আমার প্রাথমিক আলোচনা শেষ। এখন যে মূল আলোচনা, মানে আজকে আমি যে জন্য বসছি, হ্যাঁ, তোমাদের সামনে, সেটা হচ্ছে প্রশ্ন আলোচনা করবো আমরা একটু। কি ধরনের প্রশ্ন আসে, কেমন? উক্তি পঙ্ক্তি, পঙ্ক্তি মানে হচ্ছে কবিতার লাইন। সাইফুল, আমি ক্লাস নিবো কিনা? হ্যাঁ, আমি নিবো, আর অন্যান্য স্যারও নিবেন। হ্যাঁ, আমাদের সব স্যারই ভালো। এটা তোমরা ক্লাস করার পর তোমরা বলবা। আচ্ছা, বাংলা ভাষায় তৎসম উপসর্গ আছে কয়টি? উপসর্গগুলো আমাদের 9-10-এ ছিল, ব্যাকরণ বইতে। তো তখন যেহেতু তোমরা অনেকে দুষ্ট ছিল, তখন মুখস্থ করো নাই। তো মুখস্থ করলে একদিক দিয়ে ভালো। আর যেহেতু সংখ্যা আসছে, সংখ্যা মুখস্থ করা খুব সহজ। আর যদি তৎসম উপসর্গ আসতো, তাহলে বলতে হতো প্র, পর, অপসম, নি, অব, অনু, নির্দুর্বি। হ্যাঁ, সেটা আসে নাই। আমাদের আসছে সংখ্যা। এখন আসো, শোনো। তৎসম উপসর্গ হচ্ছে 20টি, বাংলা উপসর্গ হচ্ছে 21টি। মানে এটা কিভাবে মনে রাখবো? অনেকের 20টি আর 21টির মধ্যে একটু কি হয়, সমস্যা হয়ে যায়, যে ম্যাডাম 20, 21। আচ্ছা, পরীক্ষার হলে সমস্যাগুলো বেশি হয়, মাথা আওলানো থাকে তো। এখন মনে রাখবা, বাংলা বাংলা হচ্ছে তোমার ভাষা দিবস কয় তারিখ? শহীদ দিবস, ভাষা আন্দোলন কত তারিখে হয়েছে? 21শে ফেব্রুয়ারি, রাইট? ভাষা আন্দোলন হয়েছে 21শে ফেব্রুয়ারি। তাহলে মনে রাখবা, বাংলা উপসর্গ হচ্ছে 21টি। বাংলা উপসর্গ 21টি, আমরা সহজে মনে রাখতে পারবো, তাই না? আর তাহলে তৎসম উপসর্গ কয়টি? 20টি। শেষ। আমরা এভাবে মনে রাখবো। ওকে, তাহলে বাংলা 21টি, তৎসম 20টি। দেশি শব্দ নয় কোনটি? আচ্ছা, দেশি শব্দ মানে কি? দেশি মানে দেশি সবকিছুই কিন্তু মজা, তাই না? তোমার মুরগি বলো, অন্যান্য সবকিছু। তাহলে দেখো, আমরা একটু দেখি। ঝিঙা, ঢিল, মুরকি, মাছি। এটা জানতে হলে আমাদের কি করতে হবে? দেশি শব্দ হচ্ছে একদম, ধরো আমরা এখন কোথায় বাস করছি? বাংলাদেশে। তা আমরা তো এখন বাস করছি, এখন কত সাল? 2025 সাল। তাহলে তারও আগে, তারও আগে, তারও আগে, অনেক আগে। হ্যাঁ, একেবারে একেবারে তোমার আর্যরা আসার আগেও কেউ না কেউ তো এখানে ছিল। এই যে তাদের, তোমার ভাষা সংস্কৃতির কিছু শব্দ আমাদের বাংলা ভাষার সাথে মিশে গেছে, রয়ে গেছে। এগুলোকে বলা হয় দেশি শব্দ। আমরা, তোমার, যদি বাংলা ভাষার উৎপত্তি, রুট, হ্যাঁ, কোত্থেকে কোত্থেকে আসছে, এটা যদি আমরা দেখি যে বাংলা শব্দগুলো কোত্থেকে আসছে, তৎসম শব্দ মানে সংস্কৃত থেকে আসছে। হ্যাঁ, তারপর হচ্ছে অর্ধ, অর্ধ তৎসম মানে যেগুলো কিছুটা সংস্কৃত থেকে আসছে কিন্তু কিছুটা পরিবর্তিত আকারে আসছে। 3 নম্বর হচ্ছে তদ্ভব, যেগুলো সংস্কৃত হয়ে প্রাকৃত থেকে আসছে। তারপর হচ্ছে তোমার দেশি। তারপর হচ্ছে তোমার বিদেশি। বিদেশিগুলো কোনগুলো? এই যে ধরো বিভিন্ন সময় ইংরেজরা আসছে, হ্যাঁ, ফ্রেঞ্চরা আসছে, ওলন্দাজরা আসছে। কেন? কেউ হচ্ছে ধর্ম প্রচার করতে, কেউ ব্যবসা করতে, রাইট? ওগুলো আমাদের মানে ভাষার সাথে কিছু মিশে গেছে কিছু শব্দ। এই যে দেশি শব্দ, দেশি শব্দের পরিমাণ খুব কম, মাত্র 2%। তাহলে এগুলো আমরা দেখে ফেলবো, যেগুলো কমন, যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসে। তাহলে এখানে দেখা যাচ্ছে দেশি শব্দ নয় হচ্ছে কোনটি? মাছি। তাহলে মাছি শব্দটা আসলে সংস্কৃত থেকে আসছে, হ্যাঁ, মক্ষিকা থেকে। ওকে, তাহলে আমাদের দেশি শব্দ নয় হচ্ছে মাছি। ওকে, নেক্সট। তাহলে আমরা কি করব? আমরা একটা চার্ট দেখব। এই চার্টে যে শব্দগুলো আছে, এগুলো কি শব্দ? দেশি শব্দ। আমি যখন অনেক আগে অনার্স কোন ইয়ারে ছিলাম, মেবি থার্ড ইয়ারে ছিলাম, আমাদের একজন স্যার ক্লাস নিতেন, মহিবুল আজিজ। তখন তিনি দেশি শব্দ পড়ানোর সময় একটা কথা বলেছিলেন, মানে এটা আমার সবসময় মনে পড়ে। দেশি শব্দ ধরো তুমি চিনতে পারলে না, দেখবা যে সেখানে ড, ঢ এর প্রাধান্য বেশি। দেশি শব্দে কি থাকবে? ড এবং ঢ এর প্রাধান্য বেশি। তাহলে দেখা যাচ্ছে এটা ড, ঢ, ঢ, ড, 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 রাইট? আচ্ছা, এগুলো সবাই পারে। অন্য টপিক নিলে ভালো হতো। অন্য আসলে কোন টপিক? আমি তো মানে শুধু শব্দ থেকে নেই নাই, মানে একেবারে সার্বিকভাবে বেশ কিছু প্রশ্ন নিয়েছি। শুধু শব্দ থেকে নিয়েছি বা গ্রামার থেকে নিয়েছি এরকম না, আমি হচ্ছে বেশ কিছু প্রশ্ন নিয়েছি। ওকে, তাহলে আমরা এখান থেকে দেশি শব্দের চার্ট থেকে আমরা দেখে নিতে পারি দেশি শব্দগুলো। হর্ষণ শব্দের অর্থ কি? আমি বিগত বছরের প্রশ্ন আলোচনা করছি। ওকে, হর্ষণ শব্দের অর্থ কি? হর্ষ, হর্ষর বিপরীত শব্দ কি বলতো? হর্ষ বিপরীত শব্দ কেউ কি বলতে পারবে? বিপরীত শব্দ বিষাদ। তাহলে বিপরীত শব্দ যদি বিষাদ হয়, তাহলে হর্ষ মানে কি? হাসা না? শোনো, হাসা তো তোমার ভেতরে, মানে ভেতরে ভেতরে কষ্ট নিয়ে অনেকে হাসতে পারে। এটা হচ্ছে আনন্দ। হুম, ওকে, নেক্সট। উপসর্গের কাজ কি? ও মাই গড, উপসর্গের কাজ আসছে, কিন্তু ছবি হচ্ছে এটাকে, এটা তো উপসর্গের কোনো ছবি না। তোমরা কি ওনাকে চেনো? আচ্ছা, উপসর্গের কাজ, তিনি কি হয়েছেন? ভিপি হয়েছেন নাকি হেরে গিয়েছেন?
হেরে গিয়েছেন না, তাহলে আমরা একটা শব্দ নিলাম হার। ওকে, হ্যাঁ হননি, তাহলে তিনি কি হয়েছেন, হেরে গিয়েছেন, হ্যাঁ হারুপাটি, তো সেই সেখান থেকে একটা হার শব্দ নিলাম। এখন দেখো তো, আমরা বললাম আহার, তাহলে এই হার হয়ে গেল কি, আহার মানে খাবার, খাবার। ওকে, আমরা বললাম বিহার, তাহলে কি হলো, বিহার মানে কি, ভ্রমণ, ভ্রমণ। তিনি হেরে গিয়ে এখন একটু ভ্রমণে গেলে কি হবে, মানে মনটা মনে হয় ফ্রেশ হতো, তাই না? তাহলে আহার, বিহার, আর কিছু শব্দ বলো। পরিহার, পরিহার, তাকে কি করেছে, তার সতীর্থরা যারা তোমার ভার্সিটিতে পড়ে আরো যারা আছে তারা পরিহার করেছে, তাই না? হ্যাঁ, তারপর ধরো, ভাগ্য ভালো যে মারপিট হয়নি, কেউ মারেনি, প্রহার করেনি, প্রহার। রাইট, তাহলে আমরা দেখতে পাচ্ছি উপসর্গের কাজ কি, উপসর্গের কি কাজ, নতুন শব্দ গঠন করা, নতুন শব্দ গঠন করা। আমরা এখানে দেখেছি, এখানে অনেকগুলো শব্দ আমরা গঠন করেছি, রাইট? তাহলে আশা করি মনে থাকবে উপসর্গের কাজ হচ্ছে নতুন শব্দ গঠন করা। তাহলে আমরা একটু খেয়াল করি, উপসর্গ থেকে দুটো প্রশ্ন দেখলাম, একটা হচ্ছে কাজ কি, আর একটা হচ্ছে তোমার সংখ্যা, তৎসম সংখ্যা কথাটি, তাই না? আচ্ছা, নেক্সট, বাংলা ভাষার প্রাচীন যুগের সময়কাল, এটা হচ্ছে সাহিত্য থেকে। প্রশ্নগুলো এক একটা এক এক রকম, আমি মানে সব একই টাইপের নেই নাই। আচ্ছা, বাংলা ভাষার প্রাচীন যুগ, আচ্ছা বাংলা ভাষার প্রাচীন যুগ মানে কি? হ্যাঁ, প্রাচীন যুগ তো বুঝি মানে অনেক আগের যুগ, পুরাতন যুগ, তাই না? প্রাচীন মানে কি, পুরাতন। আর তাহলে আমরা যদি দেখি, একটা জিনিস খেয়াল করো, যে কোনো যুগ আমরা যদি সেট করি, তাহলে কিভাবে করব, নিশ্চয়ই সেই সময়ের কিছু বৈশিষ্ট্য আছে। আমরা যদি সাহিত্যের যুগ বিভাগ দেখি, তাহলে আমরা কি দেখব, আমরা দেখতে পাচ্ছি প্রাচীন যুগ হচ্ছে 650 থেকে 1200, মধ্যযুগ হচ্ছে 1201 থেকে 1800, আর আধুনিক যুগ হচ্ছে 1801 থেকে বর্তমান। তাহলে এই যে যুগ বিভাগ করা হয়েছে, এটা কিসের ভিত্তিতে, মানে সাহিত্যের কিছু বৈশিষ্ট্য থাকে। ধরো 650 থেকে 1200 বাদ দাও, ধরো 1950 সালে, আচ্ছা 1850 সালে যে গল্প উপন্যাস তো তখন ছিল, হ্যাঁ, বা নাটক যদি লেখা হয়ে থাকে, আচ্ছা সেখানে বলো তো তোমার, অথবা মহাকাব্য, সেখানে কি ফেসবুক থাকবে বলো তো? ফেসবুক, অথবা 1950, হ্যাঁ, এই গল্প উপন্যাস এগুলো যদি লেখা হয়ে থাকে, তখন সেখানে ফেসবুক থাকবে? থাকবে না। কেন থাকবে না? কারণ এই ফেসবুক তখন ছিল না, লেখক চাইলেও সেটা তুলে আনতে পারবে না। হ্যাঁ, তো এরকম ধরো যে কোনো সাহিত্যের, যেহেতু সাহিত্য কি করে, সময়কে ধারণ করে, তাহলে এই সাহিত্যের কিছু বৈশিষ্ট্য থাকে। এই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা দেখেছি প্রাচীন যুগের মানে বাংলা সাহিত্যের এই সময়টুকুকে তিন ভাগে ভাগ করা হয়েছে: প্রাচীন যুগ, প্রাচীন যুগ, মধ্যযুগ, আর হচ্ছে আধুনিক যুগ। তাহলে প্রাচীন যুগ কত থেকে কত, 650 থেকে 1200। এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, এই সময়ের মধ্যে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে কি, চর্যাপদ, আর কিছুই আমরা পাইনি। একমাত্র লিখিত নিদর্শন হচ্ছে চর্যাপদ, যেটা কোথায় পেয়েছি, নেপালের রয়্যাল লাইব্রেরিতে পেয়েছি। এখন আসো, তাহলে 1201 থেকে, 1800 পর্যন্ত কি, এটা হচ্ছে মধ্যযুগ। এখানে দুটো বিষয় ইম্পর্টেন্ট, একটু খেয়াল করো। যেমন 1204 সালে কি হয়েছে, লক্ষণ সেনের পরাজয়, হ্যাঁ, তোমার তুর্কি তুর্কি শাসন শুরু হয়েছে, মুসলমানদের আগমন ঘটেছে, তাহলে এই সময়টা উল্লেখযোগ্য। আবার আসো, বলা হচ্ছে 1801 থেকে বর্তমান হচ্ছে কি, আধুনিক যুগ। এই 1800 সালে কি হয়েছিল, ফোর্ট উইলিয়াম কলেজ সৃষ্টি হয়েছিল। ফোর্ট উইলিয়াম কলেজে 1801 সালে বাংলা বিভাগ খোলা হয়েছিল। এই বাংলা বিভাগের কারণে গদ্যের যাত্রা শুরু হয়েছিল। তারা কি করেছিল, তারা বিভিন্ন, এই যে কলেজের জন্য আস্তে আস্তে কি করে, গ্রন্থ লেখা শুরু করে। তাহলে এখানে আমাদের দুটো বিষয় ইম্পর্টেন্ট, কি কি দেখলাম, 1204 তোমার লক্ষণ সেনের পরাজয়, আবার এদিকে 1800 সাল, 1801 সালে হচ্ছে তোমার ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠা। তাহলে যুগ বিভাগের সাথে এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। আবার যুগের কিছু বৈশিষ্ট্য থাকে, যেমন চর্যাপদ, মানে প্রাচীন যুগের বৈশিষ্ট্য হচ্ছে চর্যাপদ কারা লিখেছেন, বৌদ্ধ সহজিয়ারা, বৌদ্ধরা লিখেছেন, হ্যাঁ, বৌদ্ধ সহজিয়ারা লিখেছেন। তাহলে এটার সাথে কি যুক্ত আছে, অবশ্যই ধর্ম যুক্ত আছে। তাহলে প্রাচীন যুগের সাহিত্যের বৈশিষ্ট্য কি, এখানে কি থাকবে, ধর্ম নির্ভরতা, রাইট? আবার মধ্যযুগ, মধ্যযুগে আমরা দেখি মঙ্গল কাব্য, তারপরে হচ্ছে মানে এখানে কি হয়, এখানে সবচেয়ে বেশি কি থাকে, দেবদেবী নির্ভর সাহিত্য। মধ্যযুগে কি থাকে, প্রচুর দেবদেবী দেখতে পাই আমরা সাহিত্যের মধ্যে, দেবদেবী নির্ভর অথবা ধর্মকেন্দ্রিকই আমরা বলতে পারি। কিন্তু আধুনিক যুগে এসে মানুষ আস্তে আস্তে দেব দেবী রাজা রাজরা এদের কথা আস্তে আস্তে বলা ছেড়ে দেয়। ওরা বুঝতে পারে এদের কথা বলে কোনো লাভ নেই, আমাদের নিজেদের কথা বলতে হবে, হৃদয়ের কথা বলতে হবে। আধুনিক যুগের কবিরা আস্তে আস্তে সচেতন হয়ে ওঠেন, এবং তারা আস্তে আস্তে কি নিজেদের কথা বলা শুরু করেন, স্বদেশ প্রেমের কথা বলা শুরু করেন, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার মানবতার কথা বলা শুরু করেন। ঠিক আছে, এগুলো হচ্ছে বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলোর উপর ভিত্তি করেই হচ্ছে
বাংলা সাহিত্য তিন ভাগে ভাগ করা হয়েছে, এটাই ইম্পর্টেন্ট। ধরো প্রাচীন যুগ আসছে, তাহলে মধ্যযুগ থাকতে পারে, আবার আধুনিক যুগও থাকতে পারে, যে সময়সীমা। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি ধরনের প্রশ্ন আসে, আমরা কিছুটা বুঝলাম। সাহিত্য থেকে একটা প্রশ্ন আমরা দেখলাম। এরপর আসো, কাদো নদী কাদো, যেমন একটু আগে তোমাদের বলছি সাহিত্য কর্ম নিয়ে প্রশ্ন আসে। সাহিত্য কর্ম কেমন? আমার ভয়েস ক্লিয়ার না? আমার ভয়েস কি ক্লিয়ার নাকি ক্লিয়ার না? ক্লিয়ার? হ্যাঁ, তাহলে যে ভালোভাবে শুনতে পাচ্ছ না, সেই ইয়ারফোন ইউজ করো। হুম, অথবা লিভ নিয়ে আবার জয়েন করো। ওকে। কাদো নদী কাদো, কি সুন্দর হ্যান্ডসাম একটা মানুষের ছবি। দেখো, উনি কে? উনি হচ্ছেন সৈয়দ ওয়ালিউল্লাহ। উনি হচ্ছেন সৈয়দ ওয়ালিউল্লাহ। উনি মারা গিয়েছেন 1971 সালে। জন্ম হয়েছে চট্টগ্রামে। ওনার তিনটা উপন্যাস। এই তিনটা উপন্যাসকে কি করতে হবে জানো? তিনটা উপন্যাসকে টিএম করে ফেলতে হবে। টিএম করে ফেলতে হবে। টিএম মানে কি? ঠাডা মুখস্থ। কারণ খুবই ইম্পর্ট্যান্ট একজন সাহিত্যিক। আমি যদি মানে প্রাইমারিতে তো আসে, আমি যদি বলি ওনার সম্পর্কে, যে কোনো পরীক্ষায় আসে, বিসিএস এর প্রিলি বলো, রিটেন বলো, অন্যান্য সরকারি চাকরির পরীক্ষা বলো, ওনার সম্পর্কে আসে। তাহলে ওনার উপন্যাসগুলো কি কি? লাল সালু, তারপর হচ্ছে এই যে এখানে আমরা একটা পেলাম কাঁদো নদী কাঁদো, আরেকটা কি? চাঁদের অমাবস্যা। চাঁদের অমাবস্যা। তাহলে কি করতে হবে? টিএম, ঠাডা মুখস্থ। ঠাডা মুখস্থ। আগে হলে কি বলতাম জানো? বলতাম উপন্যাসগুলো পড়িও। এখন হচ্ছে উপন্যাসের নাম পড়িও, তাই না? আচ্ছা, এখন আসলে আমার জ্বর জ্বর লাগছে। একটা সাহিত্য বিষয়ক প্রশ্নের পর আমরা আবার গ্রামারে চলে গেলাম। আমার জ্বর জ্বর লাগছে, এটি কোন ধরনের বাক্য? তার মানে এটা বাক্য প্রকরণ থেকে আসছে। বাক্য প্রকরণ। তাহলে বাক্যের গঠনগত শ্রেণীবিভাগ যদি আমরা দেখি, কত প্রকার? গঠনগত শ্রেণীবিভাগ কত প্রকার? বাক্য, শোনো, বাক্য আসছে কিন্তু, বাক্য আসছে। তোমরা 3 নম্বর উত্তর দিচ্ছ। হাই হাই। বলছে এটি কোন ধরনের বাক্য? বাক্য আমরা 3 প্রকার পাচ্ছি। কি কি? সরল, জটিল, জটিল বা মিশ্র, মিশ্র আর একটা কি? জটিল। হ্যাঁ, জটিল বা মিশ্র, আর হচ্ছে যৌগিক। এখন এর একটা চালাকি করেছে। দ্বিরুক্ত। দ্বিরুক্ত মানে কি? যেটা দুইবার বলা হয়েছে, দুইবার উক্ত হয়েছে, যেটা দুইবার বলা হয়েছে। এখানে হচ্ছে জ্বর জ্বর হচ্ছে দ্বিরুক্ত শব্দ। তোমার শব্দ নিয়ে প্রশ্ন আসে নাই, দ্বিরুক্ত শব্দ থেকে প্রশ্ন আসে নাই। তোমাকে বলা হচ্ছে কোন ধরনের বাক্য। আবার খেয়াল করো যেন এটা, ফেসবুকও লাইভেও অনেকে হচ্ছে ভুল উত্তর দিচ্ছে। বলা হচ্ছে এটি কোন ধরনের বাক্য। তাহলে আমরা জানি কি কি? সরল, জটিল বা মিশ্র, আর হচ্ছে যৌগিক বাক্য। এর মধ্যে এখানে এটা কোনটা? শোনো, সবসময় মনে রাখবা সরল বাক্যে একটা মাত্র সমাপিকা ক্রিয়া থাকে। কয়টা? একটা সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া কি? সমাপিকা ক্রিয়া কি? ধরো আমি বললাম আমি ভাত খেয়ে, তাহলে কি আমার বাক্যটা কি শেষ হলো? এই ক্রিয়ার মাধ্যমে আমার বাক্যটা কি শেষ হলো? হয়নি। আমি ভাত খেয়ে কি করবো? ঘুমাবো, তোমাদের ক্লাস নিব। হুম। তাহলে ভাত খেয়ে এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। কেন? এটা শেষ হয় নাই। আমি বললাম আমি ভাত খাবো, শেষ। আমি ভাত খেয়ে তোমাদের ক্লাস নিব, মানে বাক্যটা শেষ। এই ক্রিয়া দিয়ে কি হলো? বাক্যটা মনের ভাব সম্পূর্ণ প্রকাশ হলো। তাহলে এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। তাহলে দেখো তো আমার জ্বর জ্বর লাগছে, বাক্যটা শেষ কিনা? একটা মাত্র সমাপিকা ক্রিয়া। তাহলে এটা কি? সরল বাক্য। তাহলে আমাদের কোন ধরনের বাক্য বলেছে, বলে নাই জ্বর জ্বর কোন ধরনের শব্দ। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে আমরা কি, আমরা পুরোটা প্রশ্ন পড়বো, পরে বাক্য চেয়েছে না শব্দ চেয়েছে? আমি শিওর এটা অনেকে ধুমধাম তাড়াতাড়ি দ্বিরুক্ত দেখায় দিবে। এটা করা যাবে না। অফলাইন সেন্টার নাই, আমাদের হচ্ছে অনলাইন সেন্টার। বাবা শব্দটি কোন ভাষা থেকে আগত? আচ্ছা, এখানে আমরা একজন বাবাকে দেখছি, তার বাচ্চা কাচ্চা নিয়ে বসে আছে। হ্যাঁ, অনলাইন থেকে ছবিটা নিয়েছি। তো ফার্সি, হিন্দি, উর্দু, তুর্কি, কেউ কি জানো কি? হ্যাঁ, তুর্কি শব্দ। বাবা হচ্ছে তুর্কি শব্দ। তাহলে এই বাবা মা সম্পর্কিত আমরা কি দেখবো? আমরা কিছু প্রশ্নের উত্তর জেনে নিই কি হতে পারে। যেমন বাবা, বাবা হচ্ছে তুর্কি শব্দ। পিতা, মাতা, জনক, জননী, এগুলো হচ্ছে তৎসম শব্দ। বাপ মা বাংলা শব্দ। বাংলা শব্দ মানে কি? তদ্ভব শব্দ বা খাঁটি বাংলা শব্দ। বাংলা শব্দকে আমরা কি বলবো? খাঁটি বাংলা শব্দ বা বাংলা শব্দ বা তদ্ভব শব্দ। তদ্ভব মানে তার থেকে উৎপন্ন, মানে তৎসম থেকে উৎপন্ন। ওকে। আব্বা আব্বু, এগুলো হচ্ছে আরবি শব্দ। এগুলো কি? আরবি শব্দ। ওকে। তাহলে আমরা যদি এটা দেখে নিই, বাবা কিন্তু খুব কমন। একটা কথা বলে দিই তোমাদের সবাইকে, সাহিত্যের কিছু প্রশ্ন কমন পেতে পারো। কিভাবে? বিগত বছরের যে বিসিএস এর প্রশ্নগুলো একদম ভালো করে পড়ে ফেলবা। বিসিএস এর প্রশ্ন থেকে প্রায় সময়ই
কিছু প্রশ্ন রিপিট হয়। হ্যাঁ, একটা দুটো প্রশ্ন বিভিন্ন ধাপে এক দুটো প্রশ্ন আসে। এটা কি খেয়াল করেছো কখনো? এটা শুধু তোমার মানে প্রাইমারিতে না, অন্যান্য সরকারি চাকরির পরীক্ষাগুলোতেও আসে। তোমার বিসিএস এর প্রশ্নগুলো রিপিট হয়, আসে। হ্যাঁ, আচ্ছা, এরপর আসো উদাত্ত পৃথিবী কাব্যগ্রন্থের রচয়িতাকে। আমরা একটা কবিতা সবাই পড়েছি, তাহারেই মনে পড়ে। কার কবিতা ছিল? কার কবিতা ছিল, কার কি মনে আছে? এই যে তাহারেই মনে পড়ে, এই যে ওনাকেই মনে পড়তো, এটা ছিল সুফিয়া কামালের। তাহলে উদাত্ত পৃথিবী কার কাব্যগ্রন্থ? সুফিয়া কামাল। ওনার আরো কিছু কাব্যগ্রন্থ যেমন সাধের মায়া, হ্যাঁ, মায়া কাজল। তাহলে উদাত্ত পৃথিবী এগুলো হচ্ছে সুফিয়া কামালের কাব্যগ্রন্থ, ঠিক আছে? শোনো, এই যে আমরা ছোটবেলায় যদি পাঠ পরিচিতি কি করতাম, ভালো করে পড়তাম, তাহলে এরকম অনেক কিছুই আমাদের এখন কমন চলে আসতো। মৃন্ময়ী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের নায়িকা? তার মানে এই এই প্রশ্নটা সাহিত্যের কোন অংশ থেকে আসছে? চরিত্র থেকে। আমরা কি এই গল্পগুলো পড়েছি? ছোট গল্প। রবীন্দ্রনাথের ছোট গল্পগুলো অসাধারণ। তিনি ছোট গল্পের জনক, বাংলা সাহিত্যে প্রথম ছোট গল্প তিনি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে ওনার যে ছোট গল্পগুলো তার মধ্যে একটা হচ্ছে মৃন্ময়ী। মৃন্ময়ী হচ্ছে চরিত্র, মানে গল্পের নায়িকা। তাহলে কোন গল্পের? সমাপ্তি গল্পের। কোন গল্পের? সমাপ্তি গল্পের। তাহলে আমাদের যেটা করতে হবে, যে কোনো সময় চরিত্র মনে রাখতে হলে একটু বই পড়লে ভালো। তোমার যদি গল্পগুলো উপন্যাসগুলো পড়া থাকে তাহলে খুব ভালো, কিন্তু বর্তমান দিনে মানুষ বই বই পড়ার তাদের সময় নেয়, গল্প উপন্যাস পড়ার সময় নেয়। কিন্তু একটা জিনিস দেখার সময় সবার আছে। গল্প পড়ারও সময় নাই, বই পড়ার সময় নাই, উপন্যাস পড়ার সময় নাই, কিন্তু একটা জিনিস দেখার সময় সবার আছে। কি বলতে পারবা? কি দেখার সময় আছে? হয় না, রিলস দেখার সময় আছে সবার। রিলস দেখার সবার সময় আছে, তাই না? হ্যাঁ, সবাই বলবে সময় নেই, বই পড়ার মতো সময় নেই, কিন্তু সবাই রিলস দেখে। তো একটা কাজ করতে পারো, মাঝে মধ্যে ইউটিউব থেকে এই গল্পগুলো মানে ছোট ছোট করে অনেকে পরিবেশন করেছেন, মানে ইউটিউবে বলেছেন গল্পের সারাংশটা, মানে গল্পগুলো ছোট ছোট আকারে গল্প আকারে বলেছেন, উপন্যাস অনেকে বলেছেন। হ্যাঁ, সেগুলো একটু দেখে নিতে পারো, তাহলে তোমার চরিত্রগুলো সহজে মনে থাকবে। আর সেটা ছাড়াও আরো যেটা করতে পারো, এই যে এই চার্টটা ভালো করে দেখে নিতে পারো। এখান থেকে বেশিরভাগ সময় প্রশ্ন আসে। এখান থেকে বেশিরভাগ সময় প্রশ্ন আসে। যেমন আমরা একদম যদি শেষের দিকে, যেমন নষ্টনীড়, এখান থেকে হচ্ছে বিসিএস এর প্রশ্ন আসছিল। তাহলে একটু ভালোভাবে দেখে নিবা। সমাপ্তি, এই যে আমাদের প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেছি। আরেকটা প্রশ্ন আমরা দেখি, যেমন একদম শেষে এক রাত্রি। এক রাত্রি হচ্ছে সুরবালা। এই সুরবালাকে হচ্ছে স্কুল মাস্টারের বিয়ে করার কথা ছিল, সে করে নাই। পরে এটা নিয়ে আফসোস করতেছিল। এই সুরবালা তাহলে কার কার গল্পের চরিত্র? রবীন্দ্রনাথ ঠাকুরের। কেন বললাম? কারণ হচ্ছে আরেকটা প্রশ্ন এটা আছে, কোন কবির মাতাও একজন কবি? আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। কোন কবি তিনি? জীবনানন্দ দাশ। যার নাম, নামে কি আছে? জীবন আনন্দ, আনন্দ আছে, কিন্তু আসলে ওনার জীবনে আনন্দ তেমন ছিল না, নিরানন্দ ছিল। হতাশ ছিলেন, অনেক বেশি হতাশ ছিলেন। এবং তার জীবদ্দশায় তার কবিতাগুলো তেমন বিখ্যাত হয়নি, তেমন কেউ পড়েনি, কিন্তু তিনি অনেক বেশি জনপ্রিয়তা লাভ করেছেন কখন? মৃত্যুর পরে। কে? জীবনানন্দ দাশ মৃত্যুর পরে। তিনি ট্রাম দুর্ঘটনায় মারা গিয়েছিলেন, অনেকে মনে করেন তিনি সুইসাইড করেছিলেন, আবার অনেকে মনে করেন না, সুইসাইড করেননি, কারণ তার হাতে কি ছিল? ডাব ছিল। কেউ কেউ বলে যে ডাব নিয়ে কি সুইসাইড করবে। সে যাই হোক, ওনার কবিতার বৈশিষ্ট্য, উনি অনেক বেশি মৃত্যু নিয়ে অনেক কবিতা লিখেছেন, মৃত্যুর বিষয়টা বারবার ওনার কবিতায় আসছে। হুম। তাহলে কুসুম কুমারী দাস জীবনানন্দ দাশের মা। আচ্ছা, এটা হচ্ছে বিসিএস আসছিল। হ্যাঁ, সেখান থেকে হচ্ছে এটা কোথায় আসছে? আবার প্রাইমারিতে আসছে। তিনি পঞ্চ পাণ্ডবদের একজন। আচ্ছা, আমি রিসেন্টলি প্রশ্নগুলো দেখে যেটা দেখলাম, পঞ্চ পাণ্ডব থেকে ভালোই প্রশ্ন আসে। এখন তোমাদের মনে হতে পারে পঞ্চ পাণ্ডব কে? এই যে একটা বট গাছ, এই বট গাছের নিচে দেখবা যে ছোট গাছ কি জন্মাতে পারে না, আলো বাতাস পায় না। তেমনি রবীন্দ্রনাথের বলয় ছিল অনেক বেশি। হ্যাঁ, ওনার প্রভাব ছিল অনেক বেশি। সেই সময় কৈবী সাহিত্যিকরা তাদের নিজেদের মতো করে একটু অন্যভাবে রবীন্দ্র বলয় থেকে বেরিয়ে এসেছিলেন কিছু লেখক। তারা কারা? তাদেরকে বলা হয় ত্রিশের কবি। তাদেরকে বলা হয় ত্রিশের কবি। ত্রিশের কবি অনেকেই আছেন, তার মধ্যে পাঁচজনকে বলা হয় পঞ্চপাণ্ডব। কি বলা হয়? পঞ্চপাণ্ডব। পঞ্চপাণ্ডব কি? পঞ্চপাণ্ডব কোত্থেকে আসছে? মহাভারতের, মহাভারতের পাঁচ ভাই, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এই পাঁচ ভাইকে বলা হয় পঞ্চপাণ্ডব। সেখান থেকে আসছে বাংলা সাহিত্যের পঞ্চপাণ্ডব। আমরা তাদের নাম কিভাবে মনে রাখবো?
একটা স্লাইড ছিল, আচ্ছা আমি বলি। অবুঝ বিশু, অবুঝ বিশু। অত হচ্ছে অমিয় চক্রবর্তী, বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাশ, বিষ্ণুদেব, সুধীন্দ্রনাথ দত্ত। এরা হচ্ছেন পঞ্চপাণ্ডব। অনেক সময় প্রশ্ন থাকতে পারে, যেহেতু পঞ্চপাণ্ডব থেকে প্রশ্ন আসছে, তাহলে এভাবেও প্রশ্ন থাকতে পারবে পঞ্চপাণ্ডবদের একজন কে। হ্যাঁ, এভাবেও থাকতে পারে। বাংলা মুদ্রাক্ষরের জনক কে? শোনো, মুদ্রাক্ষর হচ্ছে জনক একজন। এখন সে তো মুদ্রাক্ষর কি করেছেন? এটা কি হবে? চার্লস উইলকিন্স, হ্যাঁ। তিনি হচ্ছেন মুদ্রাক্ষরের জনক। তিনি মুদ্রাক্ষর কি করেছেন? তৈরি করেছেন, নকশাটা তৈরি করেছেন। কে? চার্লস উইলকিন্স। এবং তিনি তো নকশা তৈরি করেছেন। তাহলে এই নকশা অনুসারে এই ক খ গ গ মুদ্রাক্ষর কি করতে হবে? নকশা অনুসারে এগুলো কি করতে হবে? খোদাই করতে হবে কিনা? খোদাই করতে হবে কিনা বলো? অবশ্যই খোদাই করতে হবে। তাহলে খোদাইটা কে করেছিলেন? পঞ্চানন কর্মকার। চার্লস উইলকিন্স হচ্ছে নকশা তৈরি করেছিলেন, আর খোদাই করেছিলেন পঞ্চানন কর্মকার। হ্যাঁ, তাহলে এটা ইম্পর্টেন্ট। পঞ্চানন কর্মকার কেন? ওই যে চার্লস উইলকিন্স নিয়ে আসছে, তাহলে পঞ্চানন কর্মকার থেকেও আসতে পারে। তাহলে চার্লস উইলকিন্স বাংলা মুদ্রাক্ষরের জনক, কারণ কি তিনি মুদ্রাক্ষরের কি করেছেন? নকশা তৈরি করেছেন। আর তার নির্দেশনা অনুযায়ী পঞ্চানন কর্মকার কি করেছেন? বাংলা অক্ষর খোদাই করেছিলেন। তাহলে চার্লস উইলকিন্সকে আমরা কি বলবো? বাংলা মুদ্রাক্ষরের জনক। ঠিক আছে। এবং তিনি প্রথম হুগলিতে কি করেছেন? বাংলা ছাপাখানা প্রতিষ্ঠা করেছিলেন। মুক্তি পেতে ইচ্ছুক আমরা সবাই, না? কিন্তু জানো, মুক্তি আবার বেশি পেয়ে গেলে ভালো লাগবে না, তখন আবার একলা একলা লাগবে। উফ, মুক্তি পেতে ইচ্ছুক কি হবে? মুক্তির, মুক্তির একটা সমার্থক শব্দ, প্রতিশব্দ কি বলতে পারো কেউ? মোক্ষ। মোক্ষ, ত্রাণ, রেহাই, স্বাধীনতা, রাইট? তাহলে যিনি মোক্ষ পেতে ইচ্ছুক, তাহলে কি হবে? মুমুক্ষু। কি হবে? মুমুক্ষু। বানানটা একটু মনে খেয়াল রাখবে, মুমুক্ষু। ওকে। কোনটি শরৎ সাহিত্যের চরিত্র নয়? শরৎ সাহিত্যের চরিত্র নয়, একটু দেখি তো আমরা। সাবিত্রী কোন উপন্যাসের চরিত্র? কেউ কি জানো? চরিত্রহীন। হুম। আবার দেখো গফুর, গফুর আমরা সবাই চিনি গফুরকে। গফুর কি মানুষ নাকি অন্য কিছু? মহেশ, সরি, মহেশ কি মানুষ নাকি অন্য কিছু বলো তো? মহেশ গরু। তাহলে সেখানে একটা চরিত্র হচ্ছে গফুর, রাইট? তাহলে এটা কার? শরতের। ষোড়শী, ষোড়শী কার? দেনা পাওনা উপন্যাসের। দেনা পাওনা হচ্ছে রবীন্দ্রনাথের ছোট গল্প আছে, আবার শরতের কি আছে? উপন্যাস আছে। এই দেনা পাওনা উপন্যাসের হচ্ছে চরিত্র হচ্ছে ষোড়শী। আর সুরবালা, তাহলে সুরবালাকে একটু আগে আমি তোমাদের বলেছিলাম। তাহলে সুরবালা কোন গল্পের চরিত্র? রবীন্দ্রনাথ ঠাকুরের এক রাত্রি গল্পের চরিত্র। ঠিক আছে। ওকে, আমরা এভাবে মনে রাখবো। কিভাবে মনে রাখবো? এই যে আমরা কিছু চরিত্র আছে, সবগুলো পড়বো না, যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো পড়বো। কারণ এখানে যেহেতু চরিত্র থেকে প্রশ্ন আসছে, আমরা কিছু কিছু লেখকের, সবার না, দুই একজন তিনজন লেখকের আমরা কিছু চরিত্র দেখবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি শ্রীকান্ত। হ্যাঁ, তাহলে এখানে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটু আগে বললাম সতীশ, সাবিত্রী ছিল, সরি সাবিত্রী ছিল। তাহলে চরিত্রহীন উপন্যাস। তারপর কে ছিল? ষোড়শী ছিল, দেনা পাওনা উপন্যাস, তাই না? তাহলে এগুলো হচ্ছে আমরা জেনে নিব। একেই কি বলে সভ্যতা? এটি মধুসূদন দত্তনের কি জাতীয় রচনা? আচ্ছা, নাটক। এখন আসো, আর এটা কি নাটক? না। এখন নাটক যদি একটু হালকা চালের হয়, এখানে যদি গভীর গভীর বোধ না থাকে, ধরো সমাজের যে তোমার মানে এই যে যেমন এখন একটু হাস্যকর অবস্থা, হাস্যকর না আসলে করুণ অবস্থা, এটা নিয়ে যদি আমরা রঙ্গ ব্যঙ্গ করি, মানে ব্যঙ্গাত্মক ভাবে আমরা উপস্থাপন করি, হালকা চালের নাটক, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো প্রহসন। এবং আয়তনে কিছুটা কি থাকবে? ছোট থাকবে। হুম, ব্যঙ্গাত্মক রচনা। এটা কেমন রচনা? ব্যঙ্গাত্মক রচনাকে বলা হয় প্রহসন। প্রহসন। ওকে। তাহলে একে কি বলে? সভ্যতা। এবং বুড়ো শালিকের ঘাড়ে রো, হুম, এগুলো হচ্ছে মাইকেল মধুসূদনের প্রহসন এবং বাংলা সাহিত্যের প্রথম প্রহসন। মাইকেল মধুসূদন একই সাথে অনেক কিছুর জনক, অনেক কিছু প্রথম লিখেছেন। যেমন বাংলা সাহিত্যে প্রথম সার্থক মহাকাব্য লিখেছেন, সার্থক নাটক লিখেছেন শর্মিষ্ঠা, সার্থক ট্র্যাজেডি লিখেছেন, সার্থক কমেডি লিখেছেন। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার সার্থক প্রহসন লিখেছেন। এগুলো সব কি? উনি সার্থক সনেট লিখেছেন, রাইট? এগুলো সবকিছু তিনি জনক।
ওকে, তাহলে প্রহসন কি কি? একে কি বলে সভ্যতা, আর হচ্ছে বুড়ো শালিকের ঘাড়ের ও দুটোই 1860 সালে প্রকাশিত হয়েছে, লাগবে না সালটা। একে কি বলে সভ্যতা, একটু ছোট ছোট করে যেটা করবা, যাদের মনে থাকে না। আমরা কত কিছুতে সময় ব্যয় করি, কিন্তু আমরা যেটা করতে চাই না সেটা হচ্ছে একটু বিস্তারিত কম পড়তে চাই না, অল্প করে ধরো 1 মিনিট 2 মিনিট লাগবে। তাহলে এখানে কি করেছেন, তিনি বিশেষ করে মদের আড্ডার ব্যঙ্গাত্মক ছবিটা এখানে কি এঁকেছেন। এখানে যারা আছে তারা কি, তারা মদ খায়, হ্যাঁ, বারবনিতার কাছে যায়, রাইট। পত্রকাব্য, পত্রকাব্য হচ্ছে কাব্য। হুম, কবিতার সমন্বয়ে কি হয়, কবিতাগুলো যে গ্রন্থে থাকে সেটাকে বলা হয় কাব্য। তাহলে এই কবিতাগুলো কিসের আদলে লেখা হয়েছে, পত্রের আদলে লেখা হয়েছে। এটাই হচ্ছে পত্রকাব্য। বনধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি? বনধন, মোট কথা আমরা তোমার অক্ষর কাকে বলি, অক্ষর হচ্ছে যেটা আমরা একসাথে উচ্চারণ করতে পারি, এক সিলেবল অর্থাৎ এক নিঃশ্বাসে উচ্চারণ করতে পারি, তাকে আমরা বলি, তাকে আমরা বলি কি, অক্ষর। কিরকম, যেমন ধরো এখানে একটা নাম দেখলাম, শারমিন, শারমিন। তাহলে শারমিনে কয়টা অক্ষর বলো তো, শারমিনে কয়টা অক্ষর, শারমিন কয়টা অক্ষর এখানে? তানভীর আহমেদ, একটু খেয়াল করো, আমি বলেছি যতটুকু আমরা একসাথে উচ্চারণ করতে পারি সেটা অক্ষর, বর্ণনা বর্ণনা বর্ণনা, এটা কি হবে, অক্ষর। তাহলে সার, সার মিন, সার মিন, তাহলে এখানে দুটো অক্ষর। তাহলে বন ধন এখানে কয়টা অক্ষর, কয়টা অক্ষর, দুইটা অক্ষর। তাহলে এখানে সঠিক কোনটা, খ, বন ধন, বন ধন। ওকে, তাহলে অক্ষরটা বুঝতে পেরেছো? হ্যাঁ, সিলেবল। যেমন এক, এখানে কয়টা অক্ষর, এক, এখানে কয়টা অক্ষর, একটা। হ্যাঁ, এখানে একটা অক্ষর, রাইট। ওকে, কোনটি সঠিক, মহাশ্মশান। আচ্ছা, মহাশ্মশান কার, মহাশ্মশান, মহাশ্মশান হচ্ছে, এটা কি নাটক? না, মহাশ্মশান হচ্ছে মহাকাব্য। পানিপথের তৃতীয় যুদ্ধ নিয়ে, তৃতীয় যুদ্ধের প্রেক্ষাপটে এটা কে রচনা করেছেন, কায়কোবাদ। এটা রচনা করেছেন কায়কোবাদ, তবে এটা সার্থক মহাকাব্য নয়। মহাশ্মশান সার্থক মহাকাব্য নয়। বাংলা সাহিত্যের সার্থক মহাকাব্য একটা, সেটা কি, বাংলা সাহিত্যে সার্থক মহাকাব্য একটা শুধু, সেটা কি, কে বলতে পারবে? একটাই সার্থক মহাকাব্য, মেঘনাদ বধ কাব্য। ভেরি গুড, মেঘনাদ বধ কাব্য। আর সার্থক মানে কি, দেখো সার্থক হচ্ছে কিছু বৈশিষ্ট্য থাকে, প্রতিটা রচনার কি থাকবে, কিছু বৈশিষ্ট্য থাকবে। যেমন মহাকাব্য, মহাকাব্য কি, তোমার এখানে বীর রস থাকবে, হুম, তারপর কি থাকবে, স্বর্গ মত্ত পাতাল, মানে বিশাল একটা প্রেক্ষাপট থাকবে, রাইট। তারপর এটার ভাষা কি হবে, খুব মানে তেজস্বী গুণ সম্পন্ন, খুব ভারী, হ্যাঁ, মহাকাব্যের ভাষা। তাহলে এই গুণগুলো যদি ফুলফিল করে, বৈশিষ্ট্যগুলো যদি ফুলফিল করে, তখন সেটা কি হবে, সার্থক। যেমন ছোট গল্প, এখন ধরো একটা ছোট গল্প পড়তে তোমার 2 দিন লেগে গেল, একটা বিশাল বিশাল একটা গল্প, তাহলে তোমার লাগলো কয়দিন, 3-4 ঘন্টা লেগে গেল, বা একদিন সারাদিন লেগে গেল, ওটা কি তুমি আর ছোট গল্প বলবা? ওইটা তো আর ছোট গল্প আর হবে না, ওইটা হয়তো উপন্যাস হইতে পারে, তাই না? একটা বিশাল আয়তনে কি হবে, সেটা উপন্যাস হতে পারে, রাইট। তাহলে কি হবে, এটা হচ্ছে মহাশ্মশান হচ্ছে মহাকাব্য। সুজন বাদিয়ার ঘাট, এটা হচ্ছে কার কাব্য বলতো, কাহিনী কাব্য। এখানে কি থাকে, অনেক কাহিনী, ঘটনা, কাহিনী কাব্য কার, কে বলতে পারবে? সুজন বাদিয়ার ঘাট, নকশি কাঁথার মাঠ, এগুলো হচ্ছে জসিম উদ্দিনের কাব্য, কাহিনী কাব্য। ওকে, আচ্ছা, মহাশ্মশান হচ্ছে কি, মহাকাব্য, মহাকাব্য। কাদো নদী কাদো, দেখো কমন আসছে, একটু আগে আমরা পড়েছি। তাহলে কাদো নদী কাদো কি, আচ্ছা, এই ছবিটা আমি এখানে ভুলে দিই নাই, ঠিক মতো দিছি। কাদো নদী কাদো কি, এটা হচ্ছে উপন্যাস, কার উপন্যাস, ওয়ালিউল্লাহর উপন্যাস। আর বহিপীর, এই বহিপীর কার নাটক বলো, বহিপীর হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহর নাটক। এটা ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখতে হবে। আমি তোমাদের বলেছিলাম সৈয়দ ওয়ালিউল্লাহর উপন্যাস, নাটক, এগুলো কি করতে হবে, এগুলো টিএম করতে হবে, টিএম মানে ঠাডা মুখস্থ। তাহলে উপন্যাস তিনটা কি কি পড়েছিলাম, লাল সালু, চাঁদের অমাবস্যা, কাঁদো নদী কাঁদো। নাটক কি কি, বহিপীর, তরঙ্গভঙ্গ, সুরঙ্গ। ক্লিয়ার? আশা করি সবার কাছে ক্লিয়ার। তাহলে আমরা একটার সাথে একটা রিলেট করে পড়বো, যেন আমরা না ভুলি। এবং আমরা কি করব, পড়ার পর বেশি বেশি প্রশ্ন সলভ করব। যেহেতু এমসিকিউ আকারে তোমার প্রশ্নগুলো আসবে, তাহলে আমরা কি করবো, বেশি বেশি প্রশ্ন সলভ করবো। তাহলে আমরা কেন ভুলবো, কেন পারবো না পরীক্ষায়? ওকে, নেক্সট, খাতক শব্দের বিপরীত শব্দ কোনটি? আচ্ছা, খাতক মানে কি আগে সেটা জানতে হবে,
তারপরেই না বিপরীত শব্দ। তাহলে খাতক মানে কি? খাতক মানে কি আগে সেটা বলো। খাতক বিপরীত শব্দ পড়ে, তোমরা পড়ে ফেলো, খাতক মহাজন, খাতক মহাজন, খাতক মহাজন। খাতক কি আগে সেটা বলো। মহাজন তো বিপরীত শব্দ, খাতক শব্দের অর্থ কি বলো? কর্মচারী? না, না, খাতক কর্মচারী না। শোনো, তোমরা চাইলে, যে ধার নেয়, ঋণ গ্রহীতা, যে ঋণ নেয়, সে হচ্ছে খাতক। হ্যাঁ, বাংলাদেশ ধরো ঋণ নিল, তাহলে বাংলাদেশ কি? তোমার খাতক। যে কোনো ব্যক্তি, ধরো তুমি ঋণ নিয়েছো তোমার বন্ধুর থেকে, হ্যাঁ, তাহলে তুমি কি? খাতক। তাহলে যে দেয়, যে ধার দেয়, যে ঋণ দেয়, মহাজন। তাহলে খাতক শব্দের বিপরীত শব্দ কোনটি? মহাজন। বুঝতে পেরেছো? তোমরা মুখস্থ করে ফেলো, তাহলে অর্থটা দেখবা না। চাতক, চাতক কি? খাতক অনেকে দিয়ে দিবে চাতক। চাতক কি? চাতক হচ্ছে একটা পাখি, একটা কাল্পনিক পাখি, যেটা হচ্ছে কি তোমার বৃষ্টির পানি ছাড়া কিছু খায় না, বৃষ্টির পানি ছাড়া অন্য পানি খায় না। ধরো যখন বৃষ্টি পড়ে, বৃষ্টির পানি খায়। এজন্য আমরা বলি না যে তৃষ্ণায় কিসের অবস্থা, চাতকের মতো অবস্থা হয়ে গেছে। হ্যাঁ। খনা, খনা তো জানো একজন বিদুষী নারী, খনার বচন। হ্যাঁ, যেগুলো হচ্ছে মধ্যযুগের শুরুতে আমরা লিখিত নিদর্শন পেয়েছি। কিন্তু প্রাচীন যুগের সৃষ্টি। ঘাতক, ঘাতক মানে হত্যাকারী। ওকে, ঘাতক হচ্ছে হত্যাকারী। এরপর আসি, মুষলধারে বৃষ্টি পড়ছে। এখানে বৃষ্টি শব্দটি কোন কর্তা, মানে এটা আসছে কোত্থেকে? কারক থেকে আসছে, কারক থেকে আসছে। তাহলে বৃষ্টি শব্দটি কোন কর্তা? আগে কর্তা কে? কর্তা হচ্ছে সাবজেক্ট, যে কাজটা করে, যে কাজটা করে। ওকে, কর্তা হচ্ছে সাবজেক্ট। এখন এখানে যে নিজে নিজে কাজটা করে, ধরো আমি এখন পড়াচ্ছি, তুমি পড়ছো, তাহলে কিন্তু তুমি নিজে কাজটা করছো না, তোমাকে আমি পড়াচ্ছি। হ্যাঁ, তুমি পড়ছো, কিন্তু কিভাবে পড়ছো? তোমাকে আরেকজন পড়াচ্ছে। কিন্তু এখানে মুষলধারে বৃষ্টি পড়ছে, মানে বৃষ্টি নিজে নিজে পড়ছে। কেউ কেউ বৃষ্টিটাকে ঢেলে দিচ্ছে না, বা কেউ পড়াচ্ছে না, তাহলে এটা কি হবে? মুখ্য কর্তা। ওকে। ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত। কে বলেছেন? সুভাষ মুখোপাধ্যায়। সুভাষ মুখোপাধ্যায়, যেটা বলেছিলাম, উক্তি পংক্তি থেকে কিছু প্রশ্ন আসে। কবিতার লাইন, পংক্তি, সেখান থেকে কিছু প্রশ্ন আসে, একটা দুটো। ওকে। বিবর শব্দের অর্থ কি? মানে গর্ত। বিবর মানে কি? গর্ত, গহ্বর। হ্যাঁ, এই যে গহ্বর। বিবর শব্দ হচ্ছে গহ্বর। ফৌজদারি শব্দের অর্থ কি? জালিয়াতি করা। সেটা যে কোনো ধরনের জালিয়াতি, চেক জালিয়াতি হতে পারে, দলিল জালিয়াতি হতে পারে, তাহলে এটা কি হবে? জালিয়াতি। ফৌজদারি শব্দের বাংলা পরিভাষা হচ্ছে জালিয়াতি। ওকে। তাহলে পরিভাষার ক্ষেত্রে মনে রাখার জন্য কি করব বলো তো? মানে তোমরা কি করবা সহজে মনে রাখার জন্য? একটা ডেইলি টার্গেট সেট করে প্রতিদিন অল্প অল্প করে পড়বা। ওকে। জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ড বাক্যের পরে কি বসে? কমা বসে। আমরা যখন জটিল বাক্য লিখি, জটিল বাক্যের অন্তর্গত খণ্ড বাক্যের পরে কি বসবে? কমা বসবে। বাংলাদেশ কবিতাটি কার লেখা? একটু আগে আমি যেটা বললাম, যে অবুঝ বিশু। অবুঝ বিশু মানে কি? বাংলা সাহিত্যের পঞ্চপাণ্ডব। তাহলে আমরা দেখতে পাচ্ছি পঞ্চপাণ্ডব থেকে ভালোই প্রশ্ন আসছে। তাহলে বাংলাদেশ কবিতাটি কার লেখা? অমিয় চক্রবর্তীর লেখা। বাংলাদেশ কবিতাটি কার লেখা? অমিয় চক্রবর্তীর লেখা। বলো তো কোন কাব্যগ্রন্থ থেকে? কেউ কি জানো? কোন কাব্যগ্রন্থের? কেউ কি জানো? মানচিত্র না, মানচিত্র হচ্ছে আলাউদ্দিন আল আজাদের কাব্যগ্রন্থ, অনিঃশেষ। ওকে। এখন এই যে পঞ্চপাণ্ডব, তাহলে আমরা দেখতে পাচ্ছি পঞ্চপাণ্ডব থেকে ঘুরে ফিরে প্রশ্ন আসতেছে। তাহলে আমরা পঞ্চপাণ্ডব সম্পর্কে একটু জানবো, পড়বো। এই যে অমিয় চক্রবর্তী, তার বিখ্যাত কবিতা হচ্ছে বাংলাদেশ। তিনি অক্ষরভিত্তিক ছন্দে রচনা করেছেন অনিঃশেষ কাব্য। তাহলে বাংলাদেশ কার কবিতা? অমিয় চক্রবর্তীর কবিতা। চোরাবালি কাব্যগ্রন্থটি কার লেখা? আবারও দেখতে পাচ্ছি কোত্থেকে আসছে? পঞ্চপাণ্ডব থেকে আসছে। চোরাবালি কার? চোরাবালি কার? বিষ্ণুদেব। চোরাবালি হচ্ছে বিষ্ণুদেব। উর্বশী আর্টেমিস, চোরাবালি। নাম রেখেছি কোমল গান্ধার, এটা মনে রাখবা। এটা ইম্পর্টেন্ট প্রাইমারি, প্রাইমারির জন্য। কেন বলো তো? এটা বিসিএস এ আসছে, বিসিএস থেকে অনেক সময় আসে। ঠিক আছে। তুমি শুধু 25শে বৈশাখ, সোনালী কাবিন, কাব্যের রচয়িতাকে। খুব ইম্পর্টেন্ট, আসতে পারে। তাহলে সোনালী কাবিন যেহেতু খুব কমন, তাহলে অন্যগুলো আসতে পারে। সোনালী কাবিন যেহেতু কমন, হ্যাঁ, এটা হচ্ছে আল মাহমুদের। আল মাহমুদের। আমরা আল মাহমুদের কাব্যগ্রন্থ চাইলে মনে রাখতে পারি। কিভাবে মনে রাখতে পারি? কেউ কি আল মাহমুদের অন্যান্য কাব্যগ্রন্থগুলো জানো?
আমরা কিছু শব্দ মনে রাখতে পারি, যেমন ধরো কাবিন, হাঁস, হ্যাঁ, ঘোড়া, তারপর হচ্ছে পর্দা, হ্যাঁ, তারপর হচ্ছে ফুল পাখি, ফুল পাখি। তাহলে আমরা একটু বলি সোনালী কাবিন, তাই না? আরব্য রজনীর রাজহাঁস, বখতিয়ারের ঘোড়া, মায়াবী পর্দা দুলে উঠো, ফুলের কাছে পাখির কাছে। পারো না? আচ্ছা, তাহলে এগুলো ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট বলি, যেহেতু সোনালী গাভিন কমন, তাহলে অন্যগুলা থেকে আসতে পারে। ওনার একটা উপন্যাস খুব ইম্পর্টেন্ট, সেটার নাম হচ্ছে উপমহাদেশ। উপমহাদেশ। আরেকটা উপন্যাস কাবিলের বোন, খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট বলি, একই সাথে মুক্তিযুদ্ধ ভিত্তিক, আবার একই সাথে আল মাহমুদের। বিষয়টা হচ্ছে আল মাহমুদ ইম্পর্টেন্ট তা না। কেন ইম্পর্টেন্ট, কারণ দীর্ঘদিন রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে বেশ কিছু লেখকদের সম্পর্কে চাকরির পরীক্ষাগুলোতে প্রশ্ন কম হতো। হুম। তো এখন যেটা আমরা খেয়াল করব, মুসলিম সাহিত্যিক যারা, আমরা তাদেরকে একটু জোর দিব, তাদের থেকে প্রশ্ন একটু বেশি আসতে পারে। হ্যাঁ। তাহলে উপমহাদেশ, কাবিলের বোন, এগুলো হচ্ছে আল মাহমুদের উপন্যাস। এই যে সোনালী কাবিন, এটা হচ্ছে 1973 সালে প্রকাশিত হয়েছে। এখানে 14টা সনেট আছে, আর কবিতা আছে 44টা। তাহলে সোনালী সোনালী কাবিন কার? আল মাহমুদের কাব্যগ্রন্থ। মনোহর শব্দটি সন্ধি বিচ্ছেদ। আমরা যখন সন্ধি বিচ্ছেদ পড়বো, আমরা বাংলা ব্যাকরণে, ভাষায় 3 ধরনের সন্ধি পাই: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, আর হচ্ছে বিসর্গ সন্ধি। আর কি? বিসর্গ সন্ধি। এই বিসর্গ সন্ধিগুলো সবগুলো তৎসম শব্দে পাই। হ্যাঁ। তাহলে এখানে এই যে ঔকার, আমরা দেখবো মাঝখানে ঔকার আছে কিনা, তাহলে এই ঔকার তুলে দিয়ে আমরা কি দিয়ে দিব? আমরা বিসর্গ দিয়ে দিব। তাহলে কোনটা হবে? ডি। ঔকারের জন্য কি হলো? বিসর্গ। ওকে। ব্যায়ামে শরীর ভালো থাকে কোন কারকে, কোন বিভক্তি? কারক থেকে আমরা দেখতে পাচ্ছি প্রশ্ন থাকে। তাহলে কারক আমাদের একটু ভালো করে পড়তে হবে প্রাইমারির জন্য। তাহলে করণ কি, মানে যেটা, করণ কি বলতো? করণ মানে কি? করণ কাজ? না, ক্রিয়া কাজ। করা হয় না, ভেবে বলো। করণ হচ্ছে, ধরো তুমি একটা কাজ করলে, যেমন আমি লিখছি, মাধ্যম, হ্যাঁ, কার্য সম্পাদনের মাধ্যম, উপায়। ভেরি গুড। হ্যাঁ। তাহলে যেমন ধরো আমি এখন লিখছি, কি দিয়ে লিখছি? কি দিয়ে লিখছি? কলম দিয়ে লিখছি। তাহলে আমার লেখার কাজটা কি দিয়ে হচ্ছে? কলম দ্বারা হচ্ছে। দেখো, আমি লিখছি, তাহলে আমি হচ্ছে কর্তা, কিন্তু আমি কি দিয়ে লিখছি? কলম দিয়ে লিখছি। তাহলে এই যে কলম দ্বারা লিখছি, তাহলে এটা কি হবে? এটা আমার কার্য সম্পাদনের কি উপায়। তাহলে এই যে শরীর ভালো থাকার উপায় কি? ব্যায়াম। তাহলে এটা কি হবে? করণ কারক। করণে কি হবে? করণে এ, অ, তে। তাহলে ব্যায়ামে, তাহলে এই, তাহলে কি হবে? করণে সপ্তমী। করণে সপ্তমী। ওকে। যন্ত্র, সহায়ক বা উপায়, কাজের উপকরণ। ভেরি গুড। যা বলা হবে। লন্ডন থেকে একজন বক্তব্য দিবেন, তার মানে কি? সেটা এখনো বলা হয়নি। মানে তিনি কি দিবেন, বলবেন, তাহলে সেটাকে আমরা কি বলছি? বক্তব্য। তাহলে সেটা হচ্ছে বক্তব্য। যা বলা হবে, তাহলে কি হবে? বক্তব্য। যা বলা হবে, বক্তব্য। বাংলা সাহিত্যের কথা কার রচিত? তোমরা যেমন ধরো অনলাইনে পড়ো, আমাদেরও কি অনলাইনে অনেকে দেশ চালাই, রাইট? কেউ হচ্ছে লন্ডন থেকে, কেউ ইন্ডিয়া থেকে। বাংলা সাহিত্যের কথা কার রচিত? এই যে এখানে আছে, এটা তো সহজ। বাংলা সাহিত্যের কথা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ওকে। নেক্সট। বাংলা ভাষায় কয়টি তৎসম? আচ্ছা, এই প্রশ্নটা আমরা পড়ছি, বলো তো কয়টি উপসর্গ, তৎসম উপসর্গ কয়টি? এটা তৎসম বলিও না, বলো বাংলা উপসর্গ কয়টি বলো। বাংলা কয়টি? বাংলা হচ্ছে 21টি। তৎসম কয়টি? 20টি। ওকে। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কয়টি? মাত্রাহীন বর্ণ। একটা জিনিস খেয়াল করো, স্বরেয়, স্বরেয়া, রসই, দীর্ঘই, রসউ, দীর্ঘ। দেখো তো এগুলোতে পূর্ণ মাত্রা আছে কিনা? এগুলোতে কি আছে? পূর্ণ মাত্রা আছে, তাই না? আবার দেখো রি, রিতে হচ্ছে এই যে অর্ধমাত্রা আছে, এ, ওই, ও, ও। তাহলে বাংলা বর্ণমালায় স্বরবর্ণে মাত্রার সংখ্যা কয়টা? 6টা। মাত্রা, অর্ধমাত্রার কয়টা? একটা। মাত্রাহীন কয়টা? 4টা। এটা হচ্ছে স্বরবর্ণে, এটা হচ্ছে স্বরবর্ণে। আচ্ছা, এখন আসে বাংলা বর্ণমালাই, তার মানে ব্যঞ্জন বর্ণ সহ। তাহলে ব্যঞ্জন বর্ণে টোটাল সবগুলোতে মাত্রা সহ, মানে পূর্ণ মাত্রার সংখ্যা কতটি? 32টি। কতটি?
32টি। অর্ধমাত্রার কতটি? অর্ধমাত্রার কতটি? 8টি। মাত্রাহীন পুরো বর্ণমালায় মানে ব্যঞ্জন এবং স্বর 10টি। এখন আসো তো, তাহলে তুমি যদি এই সংখ্যাগুলো জানো, তাহলে এখন যদি প্রশ্ন আসে ব্যঞ্জন বর্ণে, ব্যঞ্জন বর্ণে তাহলে পূর্ণমাত্রার সংখ্যা কতটি? 32 থেকে 6 গেলে কত? 26। অর্ধমাত্রা 7টি আর মাত্রাহীন 6টি। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এটা লাগবে, এইখান থেকে প্রশ্ন আসে, এখান থেকে প্রশ্ন আসে। ষড় ঋতু, শুনো, সংখ্যা পাবা কোন সমাসে জানো? সমাহার হবে কোন সমাসে বলো তো? পরপদের অর্থের প্রাধান্য থাকবে কোন সমাস? দ্বিগু সমাস। সেটা কোন সমাস? দ্বিগু সমাস। তবে আমরা একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা যেন সেটা যেন অন্য কোনো অর্থ মিন না করে, অন্য কোনো অর্থ না বুঝাই। যেমন ষড়ঋতু দ্বারা ষড়ঋতু বুঝাই, এখানে অন্য আর কিছু নাই। ষড়ঋতু দ্বারা কি? ষড়ঋতুর সমাহার, তাহলে এটা দ্বিগু। ষড়ঋতু দ্বারা শুধু ষড়ঋতুই বুঝাচ্ছে, আর কিছু বুঝাচ্ছে না। কিন্তু আমি যদি বলি দশানন, আমি যদি বলি চৌচালা, তাহলে দেখা যাচ্ছে সংখ্যা আছে দশানন, মানে 10টা আনন, 10টা মাথা। তো 10টা মাথা কি একত্রে করা হয়? না। দশানন মানে হচ্ছে 10 আনন আছে, যার আনন মানে মাথা, হ্যাঁ, তাহলে এটাকে আর রাবণ। দশানন মানে হচ্ছে রাবণ, তাহলে দশানন কি হবে না? দ্বিগু হবে না। চৌচালা, চৌচালা কি? একটা ঘর যেটার কি আছে? 4টা চাল আছে, যেটার কি আছে? 4টা চাল আছে। তাহলে কি হবে চৌচালা? চৌচালা কি হবে? সংখ্যাবাচক বহুব্রীহি হবে। চৌচালা দ্বিগু হবে না। ওকে, তাহলে অন্য কিছু বুঝালে, সংখ্যা থাকলে, অন্য কোনো অর্থের প্রাধান্য থাকলে সেটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি। ওকে, আর পরবর্তীর অর্থের প্রাধান্য থাকলে সেটা হচ্ছে দ্বিগু। তাহলে ত্রিফলা কি হবে বলো? ত্রিফলা, ত্রিফলা, ফল মানে ফল, তাহলে 3টা ফল বুঝাচ্ছে, এখানে অন্য কিছু বুঝাচ্ছে না। তাহলে এটা কি হবে? এটা হচ্ছে দ্বিগু। তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান? শোনো, মনে রাখবা, সমাসের ক্ষেত্রে মনে রাখবা দ্বিতক, দ্বিতক, দ্বিতক হচ্ছে পরপদ প্রধান, পরপদ প্রধান। পরপদ এখানে কি কি তাহলে? দ্বিতক মানে দ্বিগু, ততে হচ্ছে তৎপুরুষ, কতে হচ্ছে কর্মধারয়, এগুলো হচ্ছে পরপদ প্রধান। তাহলে বাকি আর 3টা দ্বন্দ্ব, দ্বন্দ্ব হচ্ছে কি? উভয় পদ প্রধান। বহুব্রীহি হচ্ছে অন্য কোনো অর্থ প্রাধান্য পাবে, কোনো অর্থ, কোনো পদ প্রধান না, সেখানে কি হবে? অন্য কোনো অর্থ প্রাধান্য পাবে। আর অব্যয়ীভাব হচ্ছে পূর্বপদ প্রধান, অব্যয়ীভাব হচ্ছে পূর্বপদ প্রধান। ওকে, এতটুকু হচ্ছে আমাদের আজকের আলোচনা ছিল। মানে আমাদের বিগত বছরের যে প্রশ্ন, কিছু গ্রামার থেকে নিয়েছি, কিছু হচ্ছে লিটারেচার থেকে নিয়েছি। তো আশা করি মানে কিছুটা ধারণা তোমরা পেয়েছো। হ্যাঁ, দ্বিতকে গাই পরপদের গান, বাহ! তাহলে দ্বিতক হচ্ছে পরপদ প্রধান, ভেরি গুড। এখন তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, তোমরা প্রশ্ন করতে পারো, সেটা আমাদের যেহেতু আমরা একটা নতুন কোর্স আনছি, এটা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, তারপরে আমি তোমাদের বলি আমাদের লাইভ ক্লাস থাকবে, এবং লাইভ ক্লাসের সাথে যেটা 70টা লাইভ ক্লাস থাকবে, এবং লাইভ ক্লাসের সাথে যেটা খুবই গুরুত্বপূর্ণ, ধরো লাইভ ক্লাসে তুমি আমাকে কতক্ষণ পাবা? 1.5 ঘন্টা, 2 ঘন্টা। তাহলে যদি তোমার প্রশ্ন থাকে, তাহলে তুমি প্রশ্নগুলো কাকে জিজ্ঞেস করবা? কখন জিজ্ঞেস করবা? আমাকে তো তুমি পাবা না। হ্যাঁ, আমাকে পাবা। আমাদের হচ্ছে টেলিগ্রামের সাপোর্ট গ্রুপ আছে, টেলিগ্রামের সাপোর্ট গ্রুপ আছে, সেই সাপোর্ট গ্রুপে তুমি তুমি 2 ঘন্টা লাইভ ক্লাসে যেমন টিচারকে পাবা, সেই টেলিগ্রামে আরো 22 ঘন্টা, মানে 24 ঘন্টায় তুমি টিচারের সান্নিধ্যে থাকবা, পিটুয়েতে। মাঝে মধ্যে আবার তোমাকে ফোনও করা হবে, কেমন আছো, পরীক্ষা দাও না কেন, হ্যাঁ, হ্যাঁ, এভাবে বলা হবে, ঠিক আছে? মানে তোমাদের একটা, আমরা কি করবো, একটা মানে এই যে সময়গুলো, এই সময়টা যেন তুমি খুব ভালোভাবে ইউজ করতে পারো, এজন্য আমরা কি করব, আমরা মাঝে মাঝে ফোন করবো, খোঁজ খবর নিবো তোমাদের। ওকে, তাহলে লাইভ ক্লাস মিস হইতে পারে, হইতে পারে না, হ্যাঁ, তোমরা কোথাও দাওয়াত খেতে যেতে পারো, সমস্যা থাকতে পারে, অসুখ বিসুখ হইতে পারে, তাহলে কি দেওয়া হবে? রেকর্ড দেওয়া হবে। লাইভ ক্লাসে কি দেওয়া হবে? রেকর্ড দেওয়া হবে। তোমার যখন সুবিধা, যখন মনে চাই তুমি দেখতে পারবা, লাইভ ক্লাসও করতে পারবা, রেকর্ড দেখে আবার কি দিতে পারবা? রিভিশন দিতে পারবা। এবং রিভিশনের গুরুত্ব কি? অপরিসীম। আমার ছোট বেবিটা কি করে? আমার ছোট বেবিটা ঘুমায়, খায়, শুয়ে থাকে, ও তো সুখের জীবন, আনন্দের জীবন। আচ্ছা, তারপর দেখো লেকচার বুক থাকবে,
আমাদের লেকচার বুক থাকবে, হ্যাঁ। তারপর কি থাকবে, প্রশ্ন ব্যাংক থাকবে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। কেন প্রশ্ন ব্যাংক গুরুত্বপূর্ণ? এই যে এত কিছু, মানে ধরো আমরা তো বিস্তারিত যতটুকু প্রয়োজন ততটুকু পড়াবো, কিন্তু আমাদের বেশি যেটা করতে হবে, বেশি বেশি প্রশ্ন সলভ করতে হবে। প্রশ্ন ব্যাংক থেকে সেই প্রশ্নগুলো তোমরা তো সলভ করবা, আমরা আবার 2 দিন পর পর তোমাদের সলভ ক্লাস, যেখানে প্রশ্ন সলভ করে দিব। যেহেতু এমসিকিউ আকারে, এমসিকিউ স্টাইলে প্রশ্নগুলো আসবে, বারবার বারবার প্র্যাকটিস করলে যেটা হবে, পরীক্ষার হলে বসবা আর ধুম 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 শুধু দাগাবা, এরপর চাকরি পাই যাবা, এরপর হচ্ছে মিষ্টি নিয়ে ম্যাডামের সাথে দেখা করতে আসবা, শেষ। ঠিক আছে? আচ্ছা, আমি খাওয়াবো মিষ্টি, যাও। তারপর থাকবে কাহুত। কাহুত কি? ধরো যে কোনো পড়াশোনা তুমি যদি আনন্দদায়ক ভাবে করো, তোমাদেরকে যদি জোর করে কিছু করতে চাই সেখানে বিরক্তি চলে আসবে, কিন্তু তুমি যদি মানে আনন্দ নিয়ে কোনো একটা কাজ করো তাহলে কিন্তু তোমার ভালো লাগবে। এই কাহুত হচ্ছে পিটুয়ের, পিটুয়ের সাথে যদি তুমি থাকো, সে আনন্দের একটা মাধ্যম। কাহুত হচ্ছে সে আনন্দের একটা মাধ্যম। তুমি এখানে কাহুত প্লে করবা, আমরা মাঝে মধ্যে কাহুত কম্পিটিশন দিব, সেই কম্পিটিশনে তুমি ফার্স্ট হবা, ফার্স্ট হলে তোমার কাছে কি, ফার্স্ট না, ফার্স্ট সেকেন্ড থার্ড হবা, তোমার কাছে সোজা কি চলে যাবে, পুরস্কার চলে যাবে। তার মানে পিটুয়েতে ভর্তি হলে খালি তোমরা আমাদের টাকা দিবা তা না, আমাদেরকে আমরাও কি দিব, আমরা তোমাদেরকে শুধু পুরস্কার দিব তা না, আমাদের এখান থেকে পড়ে তোমরা কি হতে পারো, একটা চাকরিও পেতে পারো, চাকরিও পাবা ইনশাল্লাহ। হ্যাঁ, একদম, মানে আর কি বলবো, মেন্টর সাপোর্ট যেটা বলছিলাম, 24 ঘন্টায় তুমি কি থাকবা, টিচারদের সাথে এঙ্গেজ থাকবা, পিটুয়ের সাথে থাকবা। মানে এখানে তোমার মনোযোগ অন্যদিকে সরার মানে কোনোভাবেই মানে সম্ভব না। তোমার যখনই মনে হবে তুমি অন্যদিকে, মানে মন অন্যদিকে চলে যাচ্ছে, তুমি সাথে সাথে কোথায় চলে আসবা, ওই টেলিগ্রাম গ্রুপে চলে আসবা। টেলিগ্রাম গ্রুপে আসার পর যখন দেখবা মানে সবাই পড়াশোনা করতেছে, পড়াশোনা নিয়ে আলোচনা করতেছে, আবার মাঝে মধ্যে গল্প করতেছে, তোমার কখনো এই যাত্রায় তোমার কখনো একা লাগবে না। হ্যাঁ, মনে হবে আরো অনেকেই আমার সাথে আছে। ওকে। ডেইলি, উইকলি এবং ফাইনাল এক্সাম থাকবে। এক্সাম তো অবশ্যই থাকবে, আজকে যে ক্লাসটা হবে সেটার উপর পরদিন কি থাকবে, এক্সাম থাকবে। এক্সাম না থাকলে তো তোমরা পড়বা না, না পড়লে আসবে না রেজাল্ট, তাই না? তাহলে সেগুলোতে কি থাকবে, ডেইলি, উইকলি এবং ফাইনাল রেজাল্ট থাকবে, সরি এক্সাম থাকবে। আহ বাহ, আলহামদুলিল্লাহ, খুবই খুশি লাগলো। আমাদের এখান থেকে অনেকেই পরীক্ষা দিয়েছে এবং অনেকের রেজাল্ট আসছিল। এখন দেখা যাক ফাইনালি কি হলো, কে কে ক্যাডার হলো। পিটু এর নামটা হচ্ছে পজিটিভ পিপল, পজিটিভ পিপলস অ্যালায়েন্স। আমরা সবাই কি পজিটিভ পিপল। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, এক্ষেত্রে বলে রাখি, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কোর্স সম্পর্কে, তাহলে অবশ্যই তোমরা আহ, আমাদের পেজে মেসেজ দিবে, এবং আমি তোমাদেরকে একটা নাম্বার দিচ্ছি, সেখানে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে। যে কোনো বিস্তারিত যে কোনো কিছু তুমি সেখান থেকে জানতে পারবা খুব ভালোভাবে। ঠিক আছে, আমি নাম্বারটা লিখে দিচ্ছি: 0132972052, 52 অথবা 51 অথবা 54, হ্যাঁ, এই নাম্বারগুলোতে মেসেজ দিয়ে তুমি ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য তো পাবা, তুমি ভর্তিও হতে পারবা। আর পিটু তোমাদের জন্য যে সুযোগটা রাখছে, সেটা সবচেয়ে ভালো যে সুযোগটা, সেটা হচ্ছে তুমি কিস্তিতে পে করতে পারবা। হ্যাঁ, আর তোমরা জাস্ট কি করবা, তোমরা জাস্ট পিটু এর জাহাজে উঠে যাবা, আমরা হচ্ছে তোমাদেরকে গন্তব্যে পৌঁছে দেবো, তবে জাহাজ থেকে হুট করে নেমে যাবা না। এর মধ্যে অনেক সমস্যা হবে তোমাদের, জাহাজে পেটে ব্যথা করতে পারে, সমস্যা হইতে পারে, হ্যাঁ, তোমাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডরা তোমাদের সাথে ঝামেলা করতে পারে। কিন্তু তুমি যেটা করবা, চুপ করে বসে থাকবা, ঝাঁপ দিবা না। মানে এই যাত্রায় এই যে অল্প সময়টুকু, এই সময়টুকার তুমি সদ্ব্যবহার করবা, তুমি কোনোভাবে এখান থেকে ডিস্ট্রাক্ট হয়ে যাবে না, দূরে সরে যাবে না, অন্যদিকে চলে যাবে না। এই সময়টা সর্বোচ্চ ভালো ব্যবহার করতে হবে। আচ্ছা, ডিসকাউন্টের বিষয়টা আমি তোমাদের বলি, শোনো। এখন যে ফি নেওয়া হচ্ছে, এটা একদম মিনিমাম ফি, একদম মিনিমাম ফি। পিটুয়ের, তুমি যদি পিটুয়ের সাথে আসো, কোর্স করো, তুমি দেখবা, তুমি লিখে রাখো, একটা খাতা নাও, মানে যারা বলছো ডিসকাউন্টের কথা বা আরো কমানোর কথা, তুমি একটা খাতা নাও। এই খাতায় লিখে রাখো যে তুমি এই কোর্স থেকে যেটা পাবা, কোর্স শেষে তোমার ইচ্ছা করবে পিটুয়াকে আরো কিছু টাকা দিয়ে দেই। তোমার মনে হবে কি জানো, যে তুমি পিটুয়ার কাছে বেশি ঋণী হয়ে গেছো, যে পিটু তোমাকে একটু বেশিই দিয়ে দিচ্ছে। বিসিএস এ যারা ক্লাস করে ওরা সবাই এই কথাটাই বলে, যে আমরা আসলে দিতে, আমরা সবসময় একটু কমাই বলি, যে ধরো লাইভ ক্লাস 70টা বলছি, দেখা যায় লাইভ ক্লাস নেই, আবার রিভিশন ক্লাস নেই, এটার কোনো শেষ নাই। মূল বিষয়টা হচ্ছে তোমরা আমাদের সাথে থাকা, আর আমরা তোমাদেরকে সঠিক দিক নির্দেশনা দিব, সে অনুসারে চলা। ওকে, ঠিক আছে তাহলে। যেহেতু কিস্তি সুবিধা আছে, তাহলে তো আর কোনো সমস্যাই নেই। ক্লাস শুরু হবে 20 তারিখ থেকে।
তবে প্রথম 1,000 জন 50% ডিসকাউন্ট পাবে, প্রথম 1,000 জন। তো তোমরা যারা ডিসকাউন্ট চাচ্ছ তারা 1,000 জনের ভেতরে থাকো। তোমরা যারা ডিসকাউন্ট চাচ্ছ তারা 1,000 জনের ভেতরে থাকো, তাহলে ডিসকাউন্ট একদম 50% পেয়ে যাবা, 10-20ও না। একাডেমিক প্রেশার অনেক বেশি। কিভাবে জব প্রিপারেশন নিতে পারি? তুমি কি 24 ঘন্টায় একাডেমিক, মানে তোমার ভার্সিটির পড়া বা কলেজের পড়া পড়ো? নিশ্চয়ই পড়ো না। তাহলে তুমি সেখানে 1-2 ঘন্টা সময় রাখতে পারো। ধরো 1 ঘন্টা তুমি, 1.5 ঘন্টা, 1-1.5 ঘন্টা তুমি রেকর্ড দেখলা বা লাইভ ক্লাস করলা, আর 1 ঘন্টা তুমি হচ্ছে প্রশ্ন সলভ করলা, তাহলে 3 ঘন্টা রাখলেই যথেষ্ট। আর 3 ঘন্টা তুমি একাডেমিক পড়াশোনা করলা। এটা হচ্ছে তোমার মতো করে তুমি ম্যানেজ করতে হবে। কেন বলি? ধরো আমরা চাইলে কিন্তু অনেক অজুহাত দিতে পারি, সেই অজুহাত কখনোই কেউ শুনবে না। যেটা শুনবে তুমি যখন সফল হবা সেই গল্পটাই শুনবে, অজুহাত কখনো কেউ শুনবে না। তুমি যদি সফল হও তখন তোমাকে জিজ্ঞেস করবে, আচ্ছা তুমি কিভাবে পাচ্ছো, কিভাবে পরীক্ষা দিছিলা, কিভাবে তোমার আসছে। আমি তোমাদের বলে রাখি, তোমরা যদি এখন জবে ঢুকো তাহলে কি করবা? 9টায় চলে যাবা, বিকেলে আসবা। হ্যাঁ, 3:30টায় ছুটি হবে, চলে আসবা। তাহলে এই এই সময়টা তুমি কি করবা? তুমি জব হইলে তুমি কি প্রতিদিন ছুটিতে থাকতে পারবা? না, তাহলে তুমি জব করবা। তাহলে জবের পড়াটাকেও তুমি কি করবা? জব হিসেবে নিবা। জবের পড়াটাকেও কি জব হিসেবে নিবা? জব করলে তুমি যেমন, মানে দুর্যোগ হোক, কারো অসুখ বিসুখ হোক, যেটাই হোক, তুমি যেমন জবে চলে যাবা, জবের পড়াটাকেও তুমি সেভাবে নিবা, যে যেভাবেই হোক তুমি সেটা পড়ে ফেলবা, ডেলি পড়া ডেলি পড়ে ফেলবা। বুঝতে পেরেছো? বই সহ ফি হচ্ছে 5,000, মানে ডিসকাউন্ট দিয়ে 5,000। তাহলে 50% যদি ডিসকাউন্ট দেয়, এটা তোমার ম্যাথ আসতে পারে, তাহলে ফি কত তাহলে? 10,000। যেহেতু প্রথম 1,000 জন 50% ডিসকাউন্ট পাবে, সেক্ষেত্রে ফি হচ্ছে কত? 5,000 বই সহ। প্রাইমারি এক্সামের জন্য কোন কোশ্চেন ব্যাংক ভালো হবে? P2 এর কোশ্চেন ব্যাংক ভালো হবে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো সবাই। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন থাকলে আমাদের পেজে মেসেজ দিবে। আমাদের যে নাম্বারটা দিয়েছি, 3টা নাম্বার দিয়েছি, 01329672052514, এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে। আমাদের পেজে স্ক্রল করলেও তুমি দেখতে পাবা, সেখানে তোমার বিস্তারিত দেওয়া আছে। ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ